আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন ধরেই এই চিন্তা করতেছিলাম যে একটা কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স নিয়ে আসবো। এরই ধারাবাহিকতায় আজকে শুরু করতে যাচ্ছি কম্পিউটারের ফান্ডামেন্টাল বেসিক কোর্স। যেখানে আমরা কম্পিউটারের বেসিক সম্পূর্ণ নিয়ে আলোচনা করব। মানে আপনি কিভাবে কম্পিউটার চালানো শিখবেন বা আপনি যদি কিছুই না জানেন তাহলে আপনি যেন কম্পিউটার সুন্দরভাবে শিখতে পারেন, ভালোভাবে শিখতে পারেন। এই ধারাবাহিকতায় শুরু হচ্ছে আমার আজকের এই ভিডিও। তো চলেন শুরু করি। কম্পিউটার বেসিক ফান্ডামেন্টাল, যেখানে আমরা সবকিছু শিখবো। ফাইল, ফোল্ডার, কম্পিউটারের খুঁটিনাটি কি লাগে বা কিভাবে কম্পিউটার তৈরি করা হয়, এ টু জেড। যাদের কম্পিউটার সম্পর্কে মিনিমাম বেসিকও নাই, তারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। আর যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন, তাদের জন্য এই ভিডিওটা না। তবে আপনারা চাইলে দেখতে পারবেন। আশা করি নতুন একটু কিছু হলেও শিখতে পারবেন। তো যেহেতু আমি টিউটোরিয়ালটা তৈরি করব, তাই আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে বা একটু ঘাটাঘাটি করতে হয়েছে। তো আমি ঘাটাঘাটি করে কিছু পিডিএফ আকারে একটি নোট তৈরি করেছি। আমি সেই নোটটি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই নোটটি আমি ওপেন করছি। সো কম্পিউটার কম্পিউটার ফান্ডামেন্টালস। তো কম্পিউটার যে আমরা শিখতে চাচ্ছি, তাহলে এইটা হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটার কি? তো কম্পিউটার শব্দটি এ গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে, অর্থাৎ গ্রিক শব্দ কম্পিউট অর্থ হিসাব বা গণনা করা। এই কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কম্পিউটার এমন একটি যন্ত্র যার সাহায্যে অনেক তথ্য উপাত্ত প্রক্রিয়াকরণ করা যায়। কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যার সাহায্যে তথ্য প্রদান, প্রক্রিয়াকরণ, আউটপুট প্রদর্শন ও তথ্য সংরক্ষণ করা যায়। কম্পিউটারের মাধ্যমে জটিল হিসাব নিকাশ থেকে শুরু করে স্থির বা চলন্ত ছবি দেখা ও শোনা, শব্দ শোনা, তথ্য আদান প্রদান করা সহ নানা ধরনের কাজ করা যায়। তখন আমরা যদি সরল বা সোজা বলতে চাই বা একেবারে শর্টকাট বলতে চাই, তাহলে এটা বলতে হচ্ছে কম্পিউটার হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র যার সাহায্যে আমরা বিভিন্ন গাণিতিক কাজ করতে পারি। এ এই যে কম্পিউটারের সংজ্ঞাটা এভাবে দিলেও হবে। তো তারপর আসবে কম্পিউটারের জনক কে? তো কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ। আর কম্পিউটার আবিষ্কারক বলা হয় হাওয়ার্ড এইকিনকে। এখানে অনেকেই উম, উম, অনেকেই মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলে। তো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে, আর কম্পিউটার আবিষ্কারক বলা হয় হাওয়ার্ড এইকিনকে। আচ্ছা, তারপর প্রথম কম্পিউটার প্রোগ্রামার লেডি অ্যাডা অগাস্টা। প্রথম কম্পিউটার প্রোগ্রামার ছিলেন লেডি অ্যাডা অগাস্টা, যিনি একজন মহিলা। কম্পিউটারের যে কাজ করে, সেই কাজের গতি প্রকাশ করা হয় ন্যানোসেকেন্ড। ন্যানোসেকেন্ড মানে ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ। অর্থাৎ কম্পিউটার খুব ফাস্ট কাজ করে। এরপর কিছু এটা জেনে রাখা ভালো। বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন বা ব্যবহার শুরু হয় ১৯৬৪ সালে পরমাণু শক্তি কমিশনে। আর বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র ছিল অ্যাবাকাস। যেহেতু কম্পিউটার আজকের যে কম্পিউটার, এটা গণনাকারী যন্ত্র হিসেবেই প্রথম আবিষ্কৃত হয়েছিল। তাই প্রথম গণনাকারী যন্ত্রের নামটা আমাদের অবশ্যই মনে রাখা উচিত, যেটার নাম ছিল অ্যাবাকাস। তারপর ক্যালকুলাস আবিষ্কার করেন নিউটন। ক্যালকুলাস আমরা অনেক যারা সায়েন্সের আছি বা আমরা অবশ্যই সবাই ক্যালকুলাস নাম শুনেছি। তো ক্যালকুলাস আবিষ্কার করেন নিউটন। আবার বলতে চাই, প্রথম গণনাকারী যন্ত্র অ্যাবাকাস এবং ক্যালকুলাস আবিষ্কার করেন নিউটন। তো কম্পিউটার মূলত ৩টি অংশে বিভক্ত। যেমন ইনপুট ডিভাইস, সিপিইউ এবং আউটপুট ডিভাইস। অর্থাৎ আমরা কম্পিউটারে দিয়ে কোনো কিছু কাজ করিয়ে নিতে চাইলে অবশ্যই কি আমরা কম্পিউটারকে ইনপুট দেই। আর ইনপুট দেওয়ার পর কম্পিউটার এটা প্রসেসিং করে। তারপর আমাদেরকে কি কম্পিউটার প্রসেসিং করে তারপর আমাদেরকে আউটপুট দেয়। অর্থাৎ কম্পিউটারের মূলত অংশ কয়টি? ৩টি। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে সিপিইউ। সিপিইউর পুনরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে কম্পিউটার ব্রেইন বলা হয় বা কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। একটা হচ্ছে আউটপুট। তো এই যে কম্পিউটারটা কিভাবে কাজ করে, আমরা কোনো কিছু ইনপুট দেই আর সে এটাকে কি করে প্রসেসিং করে আমাদেরকে একটি ফলাফল দেয়।
তারপরে আমরা যদি আলোচনা করি কম্পিউটারের প্রকারভেদ। কম্পিউটারের প্রকারভেদ সাধারণত ৩ ভাগে ভাগ করা যায়, যেমন এনালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। তো এনালগ নাম শুনেই বুঝতে পারছেন একটু আহ, পুরাতন। ডিজিটাল মানে অনেকগুলো আপডেট। আর হাইব্রিড কম্পিউটার হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার এর কম্বিনেশনে তৈরি করা হয়। ইনপুট অ্যানালগ হিসেবে নিবে আর আউটপুট দিবে ডিজিটাল ভাবে। তো হাইব্রিড কম্পিউটারকে আবার ৪ ভাগে ভাগ করা যায়, যেমন সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার, তারপর মেইন ফ্রেম কম্পিউটার, মিনি ফ্রেম কম্পিউটার, একটা হচ্ছে মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার। যে সুপার কম্পিউটার হচ্ছে অনেক বড় কম্পিউটার। আহ, বর্তমানে এইগুলা কোনো দেশই তাদের পাবলিশ করে না তাদের কতটা সুপার কম্পিউটার আছে, কারণ বর্তমানে এই সুপার কম্পিউটার অনেক গবেষণায় বা যুদ্ধক্ষেত্রেও আহ, যে উন্নত দেশগুলো আছে তারা এই সুপার কম্পিউটার ব্যবহার করে থাকে। তাই বিভিন্ন দেশের সুপার কম্পিউটার সংখ্যা জানা সম্ভব নয়, আর জানা গেলেও এটা অ্যাকুরেট না। তারপর মেইন ফ্রেম কম্পিউটার, ওয়ার্ক অন টাইম শেয়ারিং, এই টাইপের কাজ করা যায়। মিনি ফ্রেম কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার। তো আমরা যে কম্পিউটার গুলো ব্যবহার করে থাকি সেগুলো কি মাইক্রো কম্পিউটার। এই যে আমরা হাইব্রিড কম্পিউটার ক্যাটাগরির ৪ নম্বরটা ইউজ করি, মানে মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার। যেমন পিসি মানে অর্থাৎ পার্সোনাল কম্পিউটার, আর ল্যাপটপ তো বুঝতেই পারছেন, পিসি এবং ল্যাপটপ এই দুইটাই আমরা সবাই ইউজ করি। তো তারপর যদি আমরা আলোচনা করি সিস্টেম ইউনিট। তো সিস্টেম ইউনিট বলতে কি বুঝি? কম্পিউটার প্রসেসিং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট, প্রসেসর, মেমরি, স্টোরেজ ইত্যাদি যুক্ত থাকে, যা সিস্টেম ইউনিট নামে পরিচিত। তারপর আমরা যদি দেখি যে সিস্টেম ইউনিট অফ ডেস্কটপের সিস্টেম ইউনিট গুলা কি কি থাকে। একটা ডেস্কটপ গঠন করতে চাইলে আমাদের কি কি লাগবে বা কি কি থাকে আমাদের ডেস্কটপের সাথে? প্রথমে কি সিপিইউ, মাদারবোর্ড, মেমরি অর্থাৎ র্যাম রম, স্টোরেজ ডিভাইস অর্থাৎ হার্ড ডিস্ক, কম্পিউটার কেসিং। আমাদের এই যে ডেস্কটপটা আছে এটা সম্পূর্ণ একটা কেসিং দিয়ে আবৃত থাকে। তারপর পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান, হিট সিঙ্ক, মনিটর। তো সিপিইউ, সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সিপিইউ কোনটা? এইটা হচ্ছে কম্পিউটারের সিপিইউ। আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এখানে যাবতীয় কাজ প্রক্রিয়াকরণ করা হয়। হচ্ছে মাদারবোর্ড। তারপর যদি আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলি, কম্পিউটার সিস্টেমের সকল উপাদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে সর্ববৃহৎ সার্কিট বোর্ডের সাথে যুক্ত, সেটা মাদারবোর্ড। মাদারবোর্ডকে সিস্টেম বোর্ডও বলা হয়। মাদারবোর্ড মূলত প্রিন্টেড সার্কিট বোর্ড। মাদারবোর্ডের মাধ্যমে প্রসেসরের সাথে কম্পিউটারের অন্য সকল অংশ ডিভাইস সমূহ যুক্ত থাকে। অর্থাৎ এই যে মাদারবোর্ড, এই যে মাদারবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, অন্যান্য সব ডিভাইস কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মাদারবোর্ডের সাথে কানেক্টেড, এবং আমরা যে আউটপুট বা পাই সব এই মাদারবোর্ডের সাথেই পাই। দেন পাওয়ার সাপ্লাই, এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো এটা বিভিন্ন রকম হতে পারে, এটা হচ্ছে একটি ভালো উন্নত মানের পাওয়ার সাপ্লাই। তারপর কুলিং ফ্যান, আমরা কাজ করার সময় আমাদের ল্যাপটপ, ডেস্কটপ অনেক সময় গরম হয়ে যায় মাদারবোর্ডটা, তাই এটা কুলিং ফ্যান ইউজ করা হয়। হিটসিং, হিটসিং হচ্ছে ওই যে কুলিং ফ্যান এর ভিতরে একটা আহ, আমরা যে পেস্ট ইউজ করি, পেস্টের মতো একটা লাটার মতো, তো এটা দিয়ে আমরা এটাকে হিটসিং বলা হয়। উম, তারপর হচ্ছে কম্পিউটার কেসিং, এই যে কম্পিউটার কেসিং, আশা করি এটা সবাই চিনেন। তারপর যদি মনিটর, মনিটর তো আশা করি সবাই চিনেন। এই যে এটা হচ্ছে মনিটর, মনিটর এটা হচ্ছে একটা মনিটর। তারপর এই যে মাউস প্যাড, আমরা যেখানে মাউস রাখি এটাকে মাউস প্যাড বলে, আর এটা তো মাউস, এটা আপনারা আশা করি চিনেন। মাউস এবং কিবোর্ড নিয়ে আলাদা ভাবে আলোচনা করব। এই যে গুরুত্বপূর্ণ পার্টস, কম্পিউটারের গুরুত্বপূর্ণ কিছু পার্টস বা যেগুলো জানতে হবে, যেমন কিবোর্ড, স্পিকার, হার্ড ডিস্ক, জয়স্টিক। স্পিকারটা ২ বার চলে আসছে। ওয়েবক্যাম, রাউটার, স্ক্যানার, ইউএসবি কেবল, পেন ড্রাইভ, এগুলা সবই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা আমরা যখন কম্পিউটার ইউজ করি আমরা এগুলা ব্যবহার করে থাকি। তার মধ্যে কিবোর্ড তো বাধ্যতামূলক লাগেই।
তারপর যদি আসি আমরা কম্পিউটার তথ্যের পরিমাপের এককে, তো কম্পিউটার পরিমাপের একক কি? আমরা যেমন দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, তারপর তরল পদার্থ পরিমাপের একক লিটার হিসাবে কাউন্ট করি বা হিসাব করি। তো কম্পিউটার পরিমাপের একক হচ্ছে বিট। বাইনারি, তো বিট কি? বিট বাইনারি নাম্বার পদ্ধতিতে 0 এবং 1 অঙ্ক দুটির প্রত্যেকটি একটি বিট, অর্থাৎ 0 এবং 1 দিয়ে যতটি সংখ্যা গঠন করা হবে, সেই ক্ষেত্রে 0 এবং 1 অর্থাৎ প্রতিটি অঙ্কই হবে এক একটি বিট। কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। তারপর বাইট। বিট এবং বাইটের মধ্যে কিছু পার্থক্য আছে। বিট, বাইট। তো 8 বিট কোড দিয়ে গঠিত বর্ণ বা অঙ্ক বাইট। তো বাইট হলো বাইনারি তথ্য প্রকাশের মৌলিক একক। কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতা বাইটে প্রকাশ করা হয়। সাধারণত শব্দ দৈর্ঘ্য 8 থেকে 64 বিটে হয়। যেমন আমরা 8 বিট ইকুয়াল 1 বাইট, অর্থাৎ 8 বিট ইকুয়াল 1 বাইট। আবার 1024 বাইটে 1 কিলোবাইট, যেটা কেবি। কিলোবাইটকে সংক্ষেপে কেবি বলে। আবার 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, অর্থাৎ এমবি। এমবিকে সংক্ষেপে মেগাবাইটকে সংক্ষেপে এমবি বলে। আবার 1024 মেগাবাইট অর্থাৎ 1024 এমবি সমান 1 গিগাবাইট, যেটাকে আমরা 1 জিবি বলি। জিবি গিগাবাইটকে সংক্ষেপে জিবি বলা হয়। দেন 1024 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। আমরা আমাদের কম্পিউটারে বা ডেস্কটপে যে হার্ড ডিস্ক থাকে, এটা ম্যাক্সিমামেরই 1 টেরাবাইট থাকার কথা, অর্থাৎ 1000 জিবি সমান 1 টেরাবাইট। টিবি টেরাবাইটকে সংক্ষেপে টিবি বলা হয়। তারপর আসি কম্পিউটারের অংশ। কম্পিউটারের প্রধান অংশ দুটি, যথা হার্ডওয়্যার, সফটওয়্যার। তো হার্ডওয়্যার কি? তো হার্ডওয়্যার কম্পিউটারের যে অংশগুলো স্পর্শ করা যায় সেগুলোকে আমরা হার্ডওয়্যার বলতে পারি, যেমন মাউস, কিবোর্ড, মনিটর। তো সফটওয়্যার কি? কম্পিউটারের যে অংশগুলো স্পর্শ করা যায় না সে সকল জিনিসকে আমরা সফটওয়্যার বলতে পারি, যেমন সকল ধরনের সফটওয়্যার। আবার সফটওয়্যারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আলোচনা আমরা করব মেমোরি নিয়ে। হোয়াট ইজ মেমোরি? মেমোরি হচ্ছে কম্পিউটার স্মৃতি। অর্থাৎ কম্পিউটার স্মৃতি কি? মানুষের মতো কম্পিউটারও মেমোরি রয়েছে। কম্পিউটারের মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রধান স্মৃতি, যেমন র্যাম আর রম, আর একটা হচ্ছে সহায়ক স্মৃতি। অর্থাৎ কম্পিউটার মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রধান স্মৃতি এবং সহায়ক স্মৃতি। প্রধান স্মৃতি হচ্ছে র্যাম এবং রম। র্যাম র্যামের আর সহায়ক স্মৃতি হচ্ছে ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক। তো আমরা যদি র্যাম নিয়ে আলোচনা করতে চাই, হোয়াট ইজ র্যাম? র্যাম কি? র্যামের ফুল অর্থ হচ্ছে, অর্থাৎ পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। একটি অস্থায়ী স্মৃতিভাণ্ডার, অর্থাৎ যেটা অস্থায়ী, মানে ভোলাটাইল। অস্থায়ীকে ভোলাটাইল বলা হয়, যেটা ভুলে যায়। অর্থাৎ ইনপুট ডিভাইস হতে সকল তথ্য র্যামে জমা হয়। প্রধান স্মৃতির এই অংশে যখন তখন নতুন তথ্য লেখা যায়, তথ্য পড়া যায় এবং ইচ্ছা করলে তথ্য সমূহ মুছে ফেলা যায়। র্যামের তো র্যামের তথ্য পড়া ও লেখা উভয় কাজই সম্পাদন করা যায় বলে একে লিখন পঠন স্মৃতিও বলা হয়ে থাকে, অর্থাৎ রিড রাইট মেমোরিও বলা হয়। কাকে? র্যামকে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে র্যামে রক্ষিত সকল তথ্য মুছে যায়, তাই একে অস্থায়ী স্মৃতি হিসাবে অভিহিত করা হয়, অর্থাৎ ভোলাটাইল, যেটা ভুলে যায়। ভোলাটাইল মানে যেটা ভুলে যায়, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে এই মেমোরিতে কিছু সেভ থাকবে না, এটাও কি ভুলে যাবে তথ্যগুলো। র্যাম মাদারবোর্ডের সাথে সরাসরি যুক্ত। আপনার যদি কম্পিউটারের র্যামটি নষ্ট থাকে তাহলে আপনার কম্পিউটার ওপেন হবে না বা চলবে না বা সঠিকভাবে কাজ করবে না। র্যামকে মেইন স্টোরেজ বা কোর স্টোরেজ বলা হয়। অর্থাৎ কম্পিউটারে যদি র্যাম একটু
ভালো হয় তাহলে আপনার পারফরমেন্সও ভালো হবে। তারপর র্যাম হচ্ছে কম্পিউটারের কর্ম এলাকা। র্যামকে কম্পিউটারের কর্ম এলাকা বলা হয়। তো প্রধান স্মৃতির আরেকটি এলো রম। তো আমরা যদি রম কি, রম এর পূর্ণ রূপ হচ্ছে রিড অনলি মেমোরি, একটি স্থায়ী স্মৃতিভান্ডার অর্থাৎ নন ভোলাটাইল, মানে যেটা ভুলে না। অর্থাৎ আপনার যদি প্রধান স্মৃতির এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় ও অধ্বংসাত্মক স্মৃতি অর্থাৎ মেমোরি। কম্পিউটারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলেও এই স্মৃতিতে রক্ষিত তথ্য মুছে যায় না। রম এ নতুন কিছু সংযোজন, সংশোধন ও পরিবর্তন করা যায় না। এই অংশে লিখিত তথ্য শুধুমাত্র পড়া যায়, কিন্তু লেখা যায় না, তাই একে স্থায়ী স্মৃতি হিসাবে অবহিত করা যায়। কম্পিউটার চালু করার প্রাথমিক প্রোগ্রামসমূহ এ রমে সংরক্ষিত থাকে, অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যেটাকে আমরা বায়োস বলে থাকি। এই সবগুলো কি রমে সেট করা থাকে এগুলা। এই তারপর যদি আমরা আলোচনা করি হার্ড ডিস্ক, তো হোয়াট ইজ ডিস্ক? কম্পিউটারের যাবতীয় তথ্য সংরক্ষণ করার আধারকে ডিস্ক বলে। ডিস্ক দুই ধরনের হয়ে থাকে। তো একটা হচ্ছে ফ্লপি ডিস্ক, একটা হচ্ছে হার্ড ডিস্ক। ফ্লপি ডিস্ক ছাড়া ফ্লপি ডিস্ক এছাড়াও বাজারে আরো এক ধরনের ডিস্ক পাওয়া যায়, যার নাম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক অর্থাৎ সিডি। ডিস্কের ধারণ ক্ষমতা নিম্নলিখিত। ওকে, তো ডিস্ক যদি আমরা আলোচনা করতে থাকি, হচ্ছে ফ্লপি ডিস্ক, একটা হার্ড ডিস্ক। আবার হার্ড ডিস্ক ফ্লপি ডিস্ক ছাড়াও বাজারে এক ধরনের ডিস্ক পাওয়া যায়, যেটা হচ্ছে সিডি বা কম্প্যাক্ট ডিস্ক। তারপর হোয়াট ইজ অপারেটিং সিস্টেম বা অপারেটিং সিস্টেম কি? অপারেট অর্থ চালনা বা চালানো থেকে অপারেটিং শব্দের উৎপত্তি। শব্দের আবেদনিক অর্থ হলো পরিচালনা করা, মানে অপারেটিং বা অপারেট শব্দের আবেদনিক অর্থ হলো পরিচালনা করা, আর সিস্টেম অর্থ হলো পদ্ধতি। অপারেটিং সিস্টেম বলতে কম্পিউটার পরিচালনা করার পদ্ধতি বলে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। লাইক অপারেটিং অর্থাৎ শব্দের সাথেই বোঝা যায়, শব্দ থেকেই আমরা কি সংজ্ঞাটা বের করতে পারি বা বুঝতে পারি। অপারেটিং সিস্টেম বলতে পরিচালনা করা বোঝায় না। যখনই আমরা কোনো কম্পিউটার চালু করতে যাই, তার পূর্বে আমাদের জানতে হবে কম্পিউটার অপারেটিং সিস্টেম আছে কিনা। কেননা অপারেটিং সিস্টেম কম্পিউটারের সমস্ত অংশ নিয়ন্ত্রণ করে। তালাবদ্ধ একটি ঘরে প্রবেশ করতে হলে যেমন চাবির প্রয়োজন হয়, না হলে ঢোকা সম্ভব নয়, তেমনি ভাবে কম্পিউটার চালাতে প্রয়োজন হয় অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, পাওয়ার ওভেন প্রভৃতি। অর্থাৎ অপারেটিং সিস্টেম আপনাকে থাকতেই হবে। আপনার যদি অপারেটিং সিস্টেম না থাকে তাহলে আপনি কোনো কিছুই ব্যবহার। হোয়াট ইজ স্টার্টআপ ডিস্ক? স্টার্টআপ ডিস্ক কি? অপারেটিং সিস্টেমের যেসব ফাইল লোডিং এর মাধ্যমে কম্পিউটার চালু হয় সেগুলো হচ্ছে স্টার্টআপ ফাইল, এবং কম্পিউটারের যে স্মৃতিতে এই স্টার্টআপ ফাইলগুলো সংরক্ষিত থাকে তা হচ্ছে অপারেটিং সিস্টেম। সাধারণত জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ উইন্ডোজ স্টার্টআপ ডিস্ক হিসেবে হার্ড ডিস্ক এবং ডস মোডের জন্য স্টার্টআপ ডিস্ক হিসেবে ফ্লপি ডিস্ক ব্যবহৃত হয়। ওকে, তারপর আসবে হোয়াট ইজ উইন্ডোজ? উইন্ডোজ কি? উইন্ডোজ হচ্ছে, প্রথমে হচ্ছে উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম। তো আমরা দেখি কি, উইন্ডোজ হলো মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত একটি শক্তিশালী অপারেটিং সিস্টেম। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অধীনে অনেকগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকে যা সে পরিচালনা করে থাকে। ডস এর অধীনে যে সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকে সেগুলো আমরা ডস কমান্ডের মাধ্যমে পরিচালনা করে থাকি। ডস এর ফুল মিনিং হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। ডস কমান্ড এর জটিলতা দূর করার জন্য মাইক্রোসফট কর্পোরেশন উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি বের করেন। এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো পরিচালনা সহ সকল কাজ মাউস ও কিবোর্ডের সমন্বয়ে খুব সহজে করা যায়। অর্থাৎ উইন্ডোজ হচ্ছে থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেম, যা উইন্ডোজের দ্বারা আমরা বেসিক থেকে অ্যাডভান্স সব ধরনের কাজ করতে পারি, আর সবাই এটা ব্যবহার করে খুবই অভ্যস্ত। তারপর আসি ভেরিয়াস টাইপ অফ উইন্ডোজ অপারেটিং সিস্টেমস ভার্সন, অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভার্সনের
বিভিন্নতা। আগেই বলা হয়েছে উইন্ডোজ একটি শক্তিশালী অপারেটিং সিস্টেম। শুধু তাই নয়, এটি যেমন ইউজার ফ্রেন্ডলি তেমনি বহুল ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেম। এটির বিভিন্ন ভার্সন রয়েছে, যেমন উইন্ডোজ 98, উইন্ডোজ 2000, উইন্ডোজ ME। বর্তমানে নতুন ব্যবহৃত উইন্ডোজ হচ্ছে উইন্ডোজ XP। এছাড়াও নেটওয়ার্কিং জন্য ব্যবহৃত অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ NT। অপারেটিং সিস্টেমের ভিন্নতার দারুণ একে নানা ধরনের ভার্সনে ভাগ করা হয়। উইন্ডোজ 95 এর আগের কার অপারেটিং সিস্টেমগুলো ছিল 16 বিটের। এরপর 95, 98, 2000 MENT এই সংস্করণগুলি ছিল 32 বিটের। বর্তমানে উইন্ডোজ XP বাজারে আছে। এটি 64 বিটের অপারেটিং সিস্টেম এবং অন্যান্য অপারেটিং সিস্টেমগুলোর চেয়ে সর্বাপেক্ষা বেশি পারফরমেন্স দিতে সক্ষম। মাইক্রোসফট পরবর্তীতে উইন্ডোজ লংহর্ন এডিশন বাজারে ছাড়বার পদক্ষেপ নিচ্ছে। এরপর যদি আমরা আলোচনা করি, হোয়াট ইজ কম্পিউটার বুটিং প্রসেস। কম্পিউটার বুটিং প্রসেস কি? তো কম্পিউটার অন করার পর যে কালো স্ক্রিনে কম্পিউটারের হার্ডওয়্যার ও অন্যান্য সম্পর্কিত বিভিন্ন তথ্য আসতে থাকে, তাই কম্পিউটার বুটিং প্রসেস। অর্থাৎ যারা আপনার কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করে দিবে, তারা এটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখে। তো আপনার এটা সম্পর্কে ভালো ধারণা না রাখলেও চলবে, কারণ আপনি তো আর উইন্ডোজ নিজে সেট আপ করবেন না। তো এটা সম্পর্কে হালকা ধারণা নিয়ে রাখেন। এই সময় স্টার্টআপ ডিস্ক হতে তথ্য র্যামে চলে যায় বা চলে আসে এবং বায়োস, অটো অ্যাক্সেস ডট ব্যাট, কনফিগ ডট সি ইত্যাদি ফাইলগুলো লোড হয়। তো দেন আপনার কি হয়? তো এখন তারপর যদি আমরা আলোচনা করি কিছু ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস নিয়ে। তো ইনপুট ডিভাইসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কতগুলো ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাউস, যেগুলো দিয়ে আমরা ইনপুট দিয়ে থাকি, স্ক্যানার, জয়স্টিক, সেন্সর, ওএমআর, OCR অ্যান্ড মাইক্রোফোন। এগুলো হচ্ছে জনপ্রিয় ইনপুট ডিভাইস। আর যদি কতগুলো জনপ্রিয় আউটপুট ডিভাইসের কথা বলি, তার মধ্যে অন্যতম হচ্ছে মনিটর, স্পিকার, প্রজেক্টর, হেডফোন, প্লটার, প্রিন্টার অ্যান্ড ভিডিও। তো এই তো গেল ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। তো বর্তমান সময়ের সাথে তাল মিশিয়ে অনেকগুলো ডিভাইস আছে যেগুলো ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস দুটাই হিসেবে কাজ করে। অর্থাৎ বোথ ইনপুট ডিভাইস প্লাস আউটপুট ডিভাইস গুলোর মধ্যে অন্যতম হচ্ছে টাচ স্ক্রিন মনিটর, মডেম, DSLR অ্যান্ড এনি প্লেয়ার। অর্থাৎ এগুলো হচ্ছে ইনপুট এবং আউটপুট দুটো হিসেবে কাজ করে। হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং বিষয়টা একটি বৃহৎ ধারণা, তবে আমি চেষ্টা করব নেটওয়ার্কিং সম্পর্কে আপনাদেরকে একটা মোটামুটি লেভেলের ধারণা দিতে। তো এই নেটওয়ার্কিং নিয়ে আপনি চাইলে PhD ডিগ্রি অর্জন করতে পারবেন। তো আপনার যেহেতু আপনি কম্পিউটার শিখবেন, আপনার নেটওয়ার্ক সম্পর্কে এত গভীর জ্ঞানের প্রয়োজন হবে না। তবে যতটুকু না জানলেই নয়, ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। নেটওয়ার্কিং বা হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক বা হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক। তো বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা একসাথে যুক্ত থাকলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। অর্থাৎ বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা একসাথে যুক্ত থাকলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। মূলত ডেটা আদান প্রদানের লক্ষ্যে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হয়। অর্থাৎ দুই বা একের অধিক কম্পিউটার হতে হবে নেটওয়ার্ক তৈরি করতে হলে। তাহলে বলা যায় যে কোনো দূরত্বে স্থাপিত একাধিক কম্পিউটারের মধ্যে তথ্যের আদান প্রদান এবং প্রসেসিং এর জন্য ব্যবহৃত হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বিত ব্যবস্থাই হলো কম্পিউটার নেটওয়ার্ক বা কম্পিউটার নেটওয়ার্কিং। আমরা যদি সংক্ষেপে বলতে চাই তাহলে তার সংজ্ঞাটা দাঁড়ায়, একাধিক কম্পিউটার যখন একসাথে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করে তখন তাকে নেটওয়ার্ক বলে। নেটওয়ার্ক করার জন্য ন্যূনতম দুটি কম্পিউটারের প্রয়োজন হবে, অর্থাৎ ন্যূনতম দুটি, একাধিক হলে তো প্রয়োজন নেই। তো নেটওয়ার্কের প্রকারভেদ। নেটওয়ার্ক সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। তো নেটওয়ার্ককে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। তো আমরা তিনভাবে যে এইটা নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে ল্যান, একটা হচ্ছে ম্যান, একটা হচ্ছে ওয়ান। অর্থাৎ ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, হচ্ছে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো লোকাল
এরিয়া নেটওয়ার্ক কি? একই বিল্ডিং এর মাঝে অবস্থিত বিভিন্ন কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ককে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। এই নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার গতি 10 এমবিপিএস। এই নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসগুলো হলো রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস। তো লোকাল এরিয়া এটার ট্রান্সফার গতি কত 10 এমবিপিএস এবং একটি বিল্ডিং এর মাঝে অর্থাৎ একটি অফিস। তারপর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মেন, একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি লেনের সমন্বয়ে গঠিত ইন্টারফেসকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্ক 50 থেকে 75 মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার স্পিড গিগাবাইট পার সেকেন্ড। এই ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসগুলো হলো রাউটার, সুইচ, মাইক্রোওয়েভ অ্যান্টেনা ইত্যাদি। তারপর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যাকে সংক্ষেপে বলা হয় ওয়ান। দূরবর্তী লেন সমূহকে নিয়ে গড়ে ওঠা নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। এই ধরনের নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার স্পিড 56 কেবিপিএস থেকে 1.544 এমবিপিএস পর্যন্ত হয়ে থাকে। ওয়ানের গতি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এই ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত ডিভাইসগুলো হলো রাউটার, মডেম, ওয়াইন, সুইচ ইত্যাদি। তারপর আপনারা চাইলে একটু টপোলজি নিয়ে পড়াশোনা করতে পারেন। টপোলজি, তো টপোলজি কি? একটি নেটওয়ার্কে কম্পিউটারগুলো কিভাবে সংযুক্ত আছে তার ক্যাটালগকে টপোলজি বলে। অর্থাৎ একটি নেটওয়ার্কে কম্পিউটারগুলো কিভাবে সংযুক্ত আছে তার ক্যাটালগকে টপোলজি বলে। নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে টপোলজি বিশেষ ভূমিকা রাখে। টপোলজি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি। নিচে বিভিন্ন ধরনের টপোলজি দেওয়া হলো, যেমন এই যে প্রথমটা হচ্ছে বাস টপোলজি। একটা বাসের মতো সারি আছে, আর হচ্ছে স্টার, মাঝখানে একটা সেন্ট্রাল হাব থেকে এগুলা গেল। তারপর কি রিং টপোলজি, রিং এর মতো, এই যে চারদিকে রিং এর মতো মাঝখানে কিছু নাই। তারপর হচ্ছে ম্যাশ টপোলজি। তারপর হচ্ছে ট্রি টপোলজি, অর্থাৎ গাছের মতো। একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি। তো টপোলজি সম্পর্কে আপনারা চাইলে একটু পড়াশোনা করতে পারেন। তার মধ্যে জনপ্রিয় হচ্ছে বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ম্যাশ টপোলজি এগুলা। আর ট্রি টপোলজি, পয়েন্ট এগুলা তেমন ইম্পর্টেন্ট না, তা আমরা জেনে রাখলাম। নেটওয়ার্ক কেবল, তো নেটওয়ার্ক যেহেতু আমরা পড়াশোনা করছি, তো কেবল নিয়ে কিছু কিছু পড়াশোনা করা দরকার। তো নেটওয়ার্ক কেবল কি? এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ডাটা পাঠানোর জন্য যে কেবল ব্যবহার করা হয় তাকেই নেটওয়ার্ক কেবল বলে। নেটওয়ার্কিং করার জন্য বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা হয়, যেমন কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল আর ফাইবার অপটিক কেবল। তো কোএক্সিয়াল কেবল কি আমরা একটু দেখে নিই, এবং কোএক্সিয়াল কেবলটা দেখতে কেমন এটা একটু দেখে নিতে পারেন। লোকাল এরিয়া নেটওয়ার্কে কোএক্সিয়াল ব্যবহার করা হয়। কোএক্সিয়াল কেবল বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন 50 ওহম বা 75 ওহম এবং 93 ওহম। এই কেবলের দাম কম, তামার তৈরি বলে ইএমআই সমস্যা রয়েছে। তো কোএক্সিয়াল কেবলটা একটু দেখে নেন। এইটা হচ্ছে কোএক্সিয়াল কেবল এখানের এই যে এটা কেবল হয় আউটসাইড ইনসালটেশন, এটাকে কপার মেশ। তারপর এটা হচ্ছে ইনসালটেশন, আর সর্বশেষ হচ্ছে কপার ওয়্যার, এটা হচ্ছে তার ওয়্যার। তারপর আমরা যদি পড়ি টুইস্টেড পেয়ার কেবল দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তারপর শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল কি? শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল প্রতিটি টুইস্টে জোড়া থাকে একটি করে শক্ত আচ্ছাদনের ভেতরে, ফলে ইলেকট্রিক ইন্টারফারেন্স অনেক কম থাকে। এই কেবলের ডাটা ট্রান্সফার স্পিড 500 এমবিপিএস হয়ে থাকে। তো এই যে টুইস্টেড পেয়ার কেবল যে দুই প্রকার, তার মধ্যে একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, হচ্ছে দেখতে এইরকম। যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করেন বা বাসায় নেটওয়ার্ক আছে তারা এগুলা চেনার কথা। তারপর একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এই যে এটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার টুইস্টেড পেয়ার কেবল। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলে পেয়ারের
বাইরে অতিরিক্ত কোনো শিল্ডিং থাকে না, কেবল বাইরে একটি প্লাস্টিকের জ্যাকেট থাকে। এই কেবলের ডেটা ট্রান্সফার রেট 16 Mbps। এটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এই যে, তো এটা হচ্ছে একটা জ্যাকেট, এটা হচ্ছে ফয়েল শিল্ডেড ড্রেন ওয়্যার। আর এই তো, তারপর আলোচনা করি ফাইবার অপটিক কেবল। তো ফাইবার অপটিক কেবল, এই কেবলে তামার তামার তারের চেয়ে কাঁচকে মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে, ফলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স নেই। এই কেবলের ডেটা ট্রান্সমিশন স্পিড অনেক বেশি। ফাইবার অপটিক কেবল দুই ধরনের হয়ে থাকে, সিঙ্গেল মোড ফাইবার অ্যান্ড মাল্টিমোড ফাইবার। এই প্রধান অসুবিধা হলো দাম অনেক বেশি এবং ইনস্টল করা কঠিন। ফাইবার অপটিক কেবলের দাম অনেক বেশি আর অনেকটা কি কঠিন, ইনস্টল করা কঠিন। তো এগুলা আমরা যারা নর্মাল নেটওয়ার্ক ইউজ করি এগুলা আমরা জানিও না, জানার প্রয়োজন হয় নাই, কারণ আমরা তো আইএসপি থেকে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে আমরা নেটওয়ার্ক নিয়ে থাকি। তো তারা এইগুলা জানে। তো তারপর আমরা যদি আলোচনা করি রিপিটার। রিপিটার হলো এমন একটি ডিভাইস যা সিগন্যালকে অ্যাম্প্লিফাই করার জন্য ব্যবহার করা হয়। 185 মিটার দূরত্ব অতিক্রম করার আগেই আপনি একটি রিপিটার ব্যবহার করে সেই সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে দিলে সেটি আরও 185 মিটার অতিক্রম করতে পারবে। এটি কাজ করে ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ারে। তো ফিজিক্যাল লেয়ার বা ওএসআই মডেল কি, এটা হচ্ছে নেটওয়ার্কিং একটা বিশাল ধাপ, কিন্তু ওইগুলা না জানি। তো রিপিটারটা আপনার একটু চিনে রাখেন। রিপিটার, আপনি যদি রিপিটারের মাধ্যমে আপনি চাইলে আপনার রেঞ্জ বাড়াতে পারেন। ওয়াইফাই রিপিটার সেট আপ, এই যে হচ্ছে এটা হচ্ছে রিপিটার। তারপর হচ্ছে হাব। তো হাব কি? হাব হলো একাধিক পোর্ট বিশিষ্ট রিপিটার। এখানে দেখেন একাধিক পোর্ট রয়েছে। হাব, এই একাধিক পোর্ট বিশিষ্ট রিপিটারকে কি হাব বলা হয়। এটি কাজ করে ইলেকট্রিক সিগন্যাল নিয়ে, নেটওয়ার্ক অ্যাড্রেস কিংবা এটা আচ্ছা, হাব কিভাবে কাজ করে? ইলেকট্রিক সিগন্যাল নিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেস কিংবা নেটওয়ার্ক অ্যাডাপ্টারের ম্যাক অ্যাড্রেস নিয়ে হাবের মাথা ব্যথা নেই। এটি কাজ করে ওএস আইএ মডেলের ফিজিক্যাল লেয়ারে। এটা ফিজিক্যাল লেয়ারে কাজ করে। এই যে হাব, হাব আপনারা দেখে রাখতে পারেন। তারপর হচ্ছে ব্রিজ। তো ব্রিজ কি? ব্রিজ, ব্রিজ নাম কি? ব্রিজ দিয়ে আমরা কি করি? রাস্তা পার হই, মানে সেতু। ব্রিজ মানে কি? সেতু। তো ব্রিজ এমন একটি ডিভাইস যা একাধিক নেটওয়ার্ক সেগমেন্টকে যুক্ত করে। এটি প্রতিটি সেগমেন্ট বিভিন্ন ডিভাইসের হিসাব রাখার জন্য ব্রিজিং টেবিল তৈরি করে। ইহা ওএসআই মডেলের ডাটা লিঙ্ক লেয়ারের কাজ করে। তো এই যে লেন এ, লেন বি, এই দুইটার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে ব্রিজ। তাই এটাকে কি ব্রিজ বলা হয়। তো তারপর সুইচ। সুইচ হলো একাধিক পোর্ট বিশিষ্ট ব্রিজ, যে হাবের মতো একাধিক পোর্ট বিশিষ্ট। সুইচ হলো একাধিক পোর্ট বিশিষ্ট ব্রিজ। এটি প্রতিটি নোডের ম্যাক অ্যাড্রেসের তালিকা সংরক্ষণ করে। এটি ওএস আই মডেলের ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। এই যে সুইচ। তো সুইচ, তো আপনারা আশা করি কাজ বুঝতে পারতেছেন সুইচ। তো তারপর আসি রাউটার। এটা তো আর সবাই চিনেন। আমরা এখন ঘরে ঘরে আমরা সবাই ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করি এই রাউটারের মাধ্যমেই। এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা পাঠানোর পদ্ধতিকে বলা হয় রাউটিং। রাউটিং মানে রাস্তা, অর্থাৎ রাউট। রাউট মানে কি? রুট মানে আমরা কি বুঝি? রাস্তা। তো রাস্তা, কোন রাস্তা দিয়ে আর কি ডাটাগুলো যাবে, বা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা পাঠানোর পদ্ধতিকে বলা হয় রাউটিং। আর রাউটিং এর জন্য ব্যবহৃত ডিভাইস হলো রাউটার। রাউটিং এর জন্য রাউটার। ইহা ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। এই যে রাউটার। তারপর আসি গেটওয়ে। গেটওয়ে কি? বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সমূহকে যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইসটি হলো গেটওয়ে। ইহা প্রোটোকলকে ট্রান্সলেশন করে থাকে। ইহা ওএসআই মডেলের 7 লেয়ারেই কাজ করে। এটি অনেক ব্যয়বহুল। এই যে গেটওয়ে, প্রথমে আপনার কম্পিউটার গেটওয়ে, তারপর ইন্টারনেট। এই যে গেটওয়েটা কাজ করে কিভাবে? এইভাবে কাজ করে গেটওয়ে। তো এই তো নেটওয়ার্ক সম্পর্কে অনেক কিছু গেল। তারপর দেখি কি নেটওয়ার্কের 5টি মূল উপাদান। নেটওয়ার্কিং লেয়ার্স, 5টি মূল উপাদান কি? টার্মিনাল,
তো টার্মিনাল একটি নেটওয়ার্কে একটা হচ্ছে টার্মিনাল, টেলিকমিউনিকেশন প্রসেসর, তারপর হচ্ছে টেলিকমিউনিকেশন চ্যানেল ও মাধ্যম, কম্পিউটার, তারপর হচ্ছে টেলিকমিউনিকেশন সফটওয়্যার। তো এই পাঁচটি সম্পর্কে আমরা একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। টার্মিনাল একটি নেটওয়ার্কে তথ্যাদি প্রেরণ বা গ্রহণের জন্য যে ইনপুট বা আউটপুট যন্ত্রাদি ব্যবহার করা হয় তাকে টার্মিনাল বলে, যেমন মাইক্রোকম্পিউটার, টেলিফোন, ফ্যাক্স মেশিন ইত্যাদি। তারপর টেলিকমিউনিকেশন প্রসেসর টার্মিনাল ও কম্পিউটারের মধ্যে তথ্যাদি প্রেরণ বা গ্রহণের জন্য যেসব যন্ত্রাদি ব্যবহার করা হয় সেগুলোকে কমিউনিকেশন প্রসেসর বলে, যেমন মডেম, মাল্টিপ্লেক্সার ইত্যাদি। টেলিকমিউনিকেশনের চ্যানেল ও মাধ্যম যে মাধ্যমের মধ্য দিয়ে তথ্যাদি প্রেরণ করা হয় তাকে বলা হয় টেলিকমিউনিকেশন চ্যানেল, যেমন কোয়েক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, মাইক্রোওয়েভ সিস্টেম ইত্যাদি। তারপর কম্পিউটার, হোয়াট ইজ নেটওয়ার্ক? তাহলে নেটওয়ার্কে বিভিন্ন ধরনের ও সাইজের কম্পিউটারকে এমনভাবে সংযোগ করা হয় যাতে সেগুলো তথ্য প্রক্রিয়াকরণে এর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, যেমন বৃহৎ সংস্থায় একটি নেটওয়ার্কের মেইনফ্রেম কম্পিউটারকে হোস্ট কম্পিউটার হিসেবে ব্যবহার করা হয়। এগুলো যারা একটু পড়াশোনা করছেন বা নেটওয়ার্ক সম্পর্কে একটু যদি পড়াশোনা করে থাকেন তাহলে এগুলো সবাই জানার কথা বা পারার কথা বা বোঝার কথা। আমি এগুলা নিয়ে একটু আর বিস্তারিত বলছি না, তবে আশা করি এই বাংলা লেখাগুলাই বুঝতে পারছেন, এইগুলা জানলেই হবে। তারপর টেলিকমিউনিকেশন সফটওয়্যার, এতে থাকে কতগুলো প্রোগ্রাম যা কম্পিউটার সিস্টেমের টেলিকমিউনিকেশন সংক্রান্ত ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে এবং নেটওয়ার্কের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তারপর নেটওয়ার্কিং, আমরা যে নেটওয়ার্ক করছি এটার সুবিধা কি অসুবিধা কি এগুলো নিয়ে একটু এখানে লেখালেখি আছে। তো সুবিধাটা কি? অ্যাডভান্টেজ অফ নেটওয়ার্কিং, পরিচালনা করার সুবিধা, সমস্ত নেটওয়ার্ক সিস্টেমটি একটি এককের ন্যায় কাজ করে, যার ফলে পরিচালনা করার সুবিধা। একটা হচ্ছে সম্পদের মিলিত ব্যবহার, আপনার চাইলে সব আপনি আপনার রিসোর্স অন্যজনের সাথে শেয়ার করতে পারছেন, তার কোনো ব্যয় হচ্ছে না। তো একই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকলে যে কোনো ব্যবহারকারী বিভিন্ন ধরনের ইনপুট, আউটপুট ও স্টোরেজ ডিভাইস, যেমন স্ক্যানার, প্রিন্টার, হার্ড ডিস্ক ইত্যাদি যন্ত্রগুলো শেয়ার করতে পারে। তো এটা যার কারণে আমাদের খরচ অনেক কমে যায়। শুধুমাত্র কম্পিউটার হার্ডওয়্যার নয়, নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে যে কোনো একটি কম্পিউটারে কোনো প্রয়োজনীয় সফটওয়্যার রাখলে প্রয়োজন অনুসারে নেটওয়ার্কের যে কোনো কম্পিউটার সেটি ব্যবহার করতে পারে। এছাড়া ফাইল, প্রোগ্রাম বা বিভিন্ন প্রকার তথ্যকেও নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বন্টন করা যায়। তো বুঝতেই পারছেন নেটওয়ার্কিং কত গুরুত্বপূর্ণ। সহজ প্রযুক্তি, কম্পিউটার নেটওয়ার্ক সেট করা খুবই সহজ। বিশ্বাসযোগ্যতা, তারপর আছে নমনীয়তা, তথ্যের আদান প্রদান, তারপর হচ্ছে নিরাপত্তা, গোপনীয়তা, কম খরচ। তারপর নেটওয়ার্কে কিছু অসুবিধাও আছে। অসুবিধা কি? অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। নেটওয়ার্কে নেটওয়ার্কে সংস্থাপন এবং পর্যবেক্ষণের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। মেমোরিতে স্পেসের প্রয়োজন হয়। তারপর জটিলতা, নিয়ন্ত্রণ হারানো। তারপর যদি আলোচনা করতে চাই নেটওয়ার্কের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ নেটওয়ার্ক। নেটওয়ার্কিং এর সবচেয়ে বেশি যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো হলো যোগাযোগের ক্ষেত্রে, তথ্য ব্যবহারের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, প্রতিরক্ষা দপ্তর এবং সিকিউরিটি ফোর্স সমূহে, বিনোদনের ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে তো অবশ্যই, মানে এই সব সেক্টরে কি আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। তো আশা করি ইন্টারনেট নিয়ে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তো এর চেয়ে বেশি ধারণা না থাকলেই চলবে, কারণ আমরা ইন্টারনেট নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করতে চাই না। আর যদি কেউ ইন্টারনেট নিয়ে পড়াশোনা করতে চান বা নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করতে চান তাহলে আপনি চাইলে কোনো একটি অন্য কোনো জায়গা থেকে ভালোভাবে শিখতে পারেন। ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, বা কারো কাছ থেকে পেইড কোর্স নিয়েও শিখতে পারেন। এইটা নেটওয়ার্কিং এর ইন্টারন্যাশনাল চাহিদা আছে, অনেক অনেক চাহিদা এই নেটওয়ার্কিং এর। তো আপনি অনেক কাজ পাবেন। আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের নাম্বার সিস্টেম নিয়ে, অর্থাৎ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে বা কম্পিউটারের নাম্বার সিস্টেম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে বাইনারি, অর্থাৎ বাইনারিকে মেশিন ভাষা বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে কম্পিউটার নিজস্ব ভাষা।
আর বাকিগুলো কম্পিউটার নিজস্ব বাসানো। তো নাম্বার সিস্টেম বা নাম্বার সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। বাইনারি সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা বিস্তারিত জানার চেষ্টা না করে ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি এখানে। তো বাইনারি সংখ্যা, বাইনারিতে মৌলিক অঙ্ক দুইটি। কি কি? 0 এবং 1। তাই এর বৃত্তীয় 2। যেহেতু মৌলিক অঙ্ক দুইটি তাই বাইনারির বৃত্তি 2। উদাহরণস্বরূপ 110 বৃত্তি 2, অর্থাৎ বাইনারির মৌলিক অঙ্ক যেহেতু 2 তাই তার বৃত্তীয় 2, তাই বাইনারি লেখার সময় বৃত্তি 2 দিয়েছি নিচে। তারপর দশমিকের মৌলিক অঙ্ক 10টি। 10টি অঙ্ক কি? 0 থেকে 9 পর্যন্ত মৌলিক অঙ্ক হয় 10টি, তাই দশমিকের বৃত্তি কত? 10। উদাহরণস্বরূপ 155, তারপর বেস দিয়েছি 10, অর্থাৎ এটি হচ্ছে একটি দশমিক সংখ্যা। অক্টালের মৌলিক অঙ্ক 8টি। 8টি অঙ্ক কি? 0 থেকে 7 পর্যন্ত, তাই এর বৃত্তীয় 8। উদাহরণস্বরূপ 175, তারপর বৃত্তি দিয়েছি 8, অর্থাৎ অক্টালের মৌলিক অঙ্ক 8টি, তাই এর বৃত্তি হচ্ছে 8। হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্ক 16টি। 0 থেকে 9 পর্যন্ত এবং তারপর ABCDEF, তাই এর বৃত্তি 16। হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্ক 16, তাই এর বৃত্তি 16। যেমন উদাহরণ BA অর্থাৎ বাবা। হেক্সাডেসিমেলে কি থাকবে? 0 থেকে 9 পর্যন্ত মৌলিক অঙ্ক থাকবে, তারপর বাকি 6টা থাকবে ABCDEF। যদি আপনি কোনো সংখ্যার সাথে এই লেটারগুলো দেখতে পান তাহলে বুঝবেন সেটা হেক্সাডেসিমেল সংখ্যা বা হেক্সাডেসিমেল নাম্বার। তো আগে আলোচনা করেছিলাম কিবোর্ড, আগে আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতি নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব কিবোর্ড নিয়ে। কিবোর্ড, এখানে দুইটা সেকশন আছে, কিবোর্ড এবং মাউস সেকশন। এই পর্বে আমরা কিবোর্ড নিয়ে আলোচনা করব। কিবোর্ড মোস্ট স্লো ইনপুট ডিভাইস। আমাদের যতটা ইনপুট ডিভাইস আছে তার মধ্যে সবচেয়ে স্লো হচ্ছে এই কিবোর্ড। এটা অনেক দেরিতে কাজ করে, তাই এটা মনে রাখা ভালো। কিবোর্ডের সবচেয়ে স্লো ইনপুট ডিভাইস হচ্ছে কম্পিউটারের সবচেয়ে স্লো ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। তো কিবোর্ডে মোট কি কতটা থাকে? একটি আদর্শ কিবোর্ডে 104টি অথবা 105টি কি থাকে, অর্থাৎ আমরা যে লেখি সেখানে 105টি টোটাল বা 104টি কি থাকে। কিবোর্ডে মোট কি থাকে 5 ধরনের, মানে এই যে 104টাকে 5 ধরনের বা 5 ভাগে ভাগ করা হয়েছে। তারপর আবিষ্কারক ক্রিস্টোফার লাথাম কত সালে? 1868 সালে। তো কিবোর্ডটা আবিষ্কার করছে কে? ক্রিস্টোফার লাথাম। তো এই যে 5 ধরনের কিবোর্ডে যে কতগুলো কি আছে তাকে 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাংশন কি, একটা হচ্ছে আলফা নিউমেরিক কি, একটা হচ্ছে নিউমেরিক কি, একটা হচ্ছে মডিফায়ার কি, একটা হচ্ছে কার্সর মুভমেন্ট কি। তো কিবোর্ডে ফাংশন কি থাকে কতটা? 12টা। আলফা নিউমেরিক থাকে, তো আলফা নিউমেরিক মানে নাম্বার এবং লেটার। যেমন লেটার A to Z 26টা, তারপর নাম্বার 0 থেকে 9 10টা। তো নিউমেরিক কি 17টি। কিবোর্ডের ডান পাশের ক্যালকুলেটরের মতো এটাকে বলা হয় নিউমেরিক কি। একটা হচ্ছে মডিফায়ার কি, কন্ট্রোল কি। মডিফায়ার কি কোনগুলা? মডিফায়ার কি বা কন্ট্রোল কি এগুলাকে বলা হয়। তো এগুলা কি? শিফট, আল্ট, কন্ট, ডিলেট, ইনসার্ট, ইন্ট, কমান্ড এন্ড অপশন, এগুলো হচ্ছে মডিফায়ার কি। আর একটা হচ্ছে কার্সর মুভমেন্ট বা অ্যারো কি নামে পরিচিত। এগুলা কয়টি? 4টি। যেমন নিচে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। এই যে এখানে বলেছি কিবোর্ডে মোট কি থাকে কয় ধরনের? 5 ধরনের। যেমন এই যে 1, 2, 3, 4, 5। তো এগুলো হচ্ছে ফাংশন কি। যে ফাংশন কি F1, F2 ফাংশন কি 12টি। এগুলো হচ্ছে আলফা নিউমেরিক কি। এগুলো হচ্ছে এটা এখানে আলফা নিউমেরিক কি। তারপর হচ্ছে এগুলো হচ্ছে নিউমেরিক কি। এই যে এগুলো হচ্ছে নিউমেরিক কি। তারপর এগুলো হচ্ছে অ্যারো কি, আর এগুলো হচ্ছে মডিফায়ার কি। যে এগুলো হচ্ছে মডিফায়ার কি। তো আশা করি কিবোর্ড সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা হয়েছে।
তো আবার যদি একটু সংক্ষেপে বলতে চাই, কিবোর্ড হচ্ছে সব থেকে স্লো ইনপুট ডিভাইস কম্পিউটারে। তো একটি আদর্শ কিবোর্ডে মোট কি থাকে 104টি অথবা 105টি। কিবোর্ডে মোট কি থাকে 5 ধরনের। তো কিবোর্ডের আবিষ্কারক হচ্ছে ক্রিস্টোফার লাথাম। কত সালে আবিষ্কার করেন? 1868 সালে। ফাংশন কি থাকে, কিবোর্ডে ফাংশন কি থাকে 12টি। আলফা নিউমেরিক নিউমেরিক কি থাকে, তারপর নিউমেরিক কি থাকে, মডিফায়ার কি থাকে, কার্সর মুভমেন্ট কি থাকে। তো এই যে কিবোর্ডের মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি, এই লাল মানে ফাংশন কি। তারপর এই কালার যেখানে আছে, এই কালার আছে এখানে, এগুলো হচ্ছে আলফা নিউমেরিক কি। তারপর আছে এটাকে কি বলে, পিঙ্ক নাকি যে, এটা হচ্ছে এগুলা মানে নিউমেরিক কি। তারপর মডিফায়ার কি, এই যে এখানে মডিফায়ার কির সাথে কালার ম্যাচ করে দিয়েছি মডিফায়ার কি। তারপর হচ্ছে কার্সর মুভমেন্ট কি, এই যে কার্সর মুভমেন্টের কালারের সাথে এই যে এই কালার কার্সর মুভমেন্ট কি। তো আমরা আগে মাউস কিবোর্ড নিয়ে আলোচনা করেছিলাম। এখানে সেকশন আছে দুইটা, বলেছিলাম কিবোর্ড সেকশন এবং মাউস সেকশন। তো কিবোর্ড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করবো মাউস সেকশন নিয়ে। তো মাউস কি? মাউস হচ্ছে একটি পয়েন্টিং ইনপুট ডিভাইস। এটা একটা ইনপুট ডিভাইস। মাউস আবিষ্কার করেন ডগলাস। 1963 সালে ডগলাস এনজেট বার্ড সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন। কম্পিউটারে মাউস ব্যবহার শুরু হয় 1984 সালে। মাউস আবিষ্কার হয় 1963 সালে, কিন্তু কম্পিউটারে ব্যবহার শুরু হয় 1984 সালে। মাউস আবিষ্কার হয় 1963 সালে এবং ব্যবহার শুরু হয় 1984 সালে। মাউস এর কার্সরকে বিলিন কিং বলে। এই যে কার্সর, এই যে মাউসের কার্সর, এই যে আমি নাড়াচাড়া করছি, এই কার্সরকে বলা হয় বিলিন কিং। এই কার্সরকে বলা হয় বিলিন কিং। মাউস এর আদর্শ মাউসের বাটন সংখ্যা 3টি। আদর্শ মাউসের বাটন সংখ্যা 3টি। একটা হচ্ছে লেফট বাটন, একটা হচ্ছে রাইট বাটন, একটা হচ্ছে স্ক্রল বাটন, যেটা চাকার মতো, যেটা এটাকে বলা হয় স্ক্রল বাটন। আমরা মোবাইলে যেমন উপরে নিচে যাই, তো আমরা মোবাইলে তো টাচ স্ক্রিনের মাধ্যমে উপরে নিচে যাই। তো কম্পিউটারে যদি আমরা উপরে নিচে যেতে চাই, তাহলে আমাদেরকে এই যে স্ক্রলের সাহায্য নিতে হয়। স্ক্রল দিয়ে আমরা উপরে নিচে উঠি। আর মাউসের নিচে একটা সেন্সর আছে, যেটা আপনি যদি মাউসকে একটু উল্টান তাহলে দেখবেন একটা লাইট। এই লাইট হচ্ছে সেন্সর, এখানে সেন্সর লাগানো। এই সেন্সরের মাধ্যমে মাউস কাজ করে। তো আদর্শ মাউসের বাটন হচ্ছে 3টা। একটা হচ্ছে লেফট বাটন, রাইট বাটন, একটা হচ্ছে স্ক্রল। তো মাউস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। তো মাউসের অনেক শর্টকাট আছে। আমরা যখন আমরা টাইপিং করি বা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমরা মাউস নিয়ে আলোচনা করব। মানে মাউসের যত শর্টকাট ব্যবহার আছে এগুলো দেখাবো। আর কিবোর্ড নিয়ে আবার আমরা একটা আলোচনা করব যখন আমরা টাইপিং শিখি। তো টাইপিং এর ভিডিও আমরা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। আমরা আলোচনা করব হাউ টু স্টার্ট এ কম্পিউটার। আপনি কিভাবে আপনার কম্পিউটারটা চালু করবেন। প্রথমে কম্পিউটারের বিদ্যুৎ সরবরাহের যাবতীয় লাইন ঠিক আছে কিনা তা দেখে সুইচ অন করতে হবে। অর্থাৎ আপনি চেক করে নেবেন আপনার সবগুলো লাইন ভালোভাবে লাগানো আছে কিনা। আদারওয়াইজ আপনি যতই সুইচ অন করেন আপনার কম্পিউটার চালু হবে না। এখন কেসিং বক্সের পাওয়ার সুইচ বাটন দিয়ে আপনি কম্পিউটার অন করতে পারবেন। আমরা কেসিং তো আপনারা চিনেন। তো আমি যদি কেসিং দেখাই, একটা কম্পিউটার কেসিং। কম্পিউটার কম্পিউটার কেসিং কম্পিউটার কেসিং যদি দেখাই, তাহলে আপনারা কম্পিউটার কেসিং এ আপনারা পাওয়ার বাটন পেয়ে যাবেন। পাওয়ার বাটন বিভিন্ন কেসিং এ বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো আশা করি আপনারা খুঁজে নেবেন আপনার কেসিং এর কোন জায়গায় পাওয়ার বাটন আছে। তো পাওয়ার বাটনে চাপলেই আপনার কম্পিউটারটা অন হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর যতগুলো ফোল্ডার আইকন সহ উইন্ডোজ ডেস্কটপ স্ক্রিন প্রদর্শিত হবে। মানে আপনি যদি চালু করার পর আপনার এইরকম উইন্ডোজ আসবে। তো এটাকে বলা হয় উইন্ডোজ। এই সম্পূর্ণটাকে উইন্ডোজ বা ডেস্কটপ স্ক্রিন, এটাকে বলে উইন্ডোজ বা ডেস্কটপ স্ক্রিন। তো এরকম আসবে। তো চলেন একটু পরিচিত হয়ে নেই। ইন্ট্রোডিউসিং অন উইন্ডোজ স্ক্রিন। পূর্বেই বলা হয়েছে কম্পিউটারের পাওয়ার অন করে বিদ্যুৎ সংযোগ সাধনের পর যদি কম্পিউটারটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর মাধ্যমে চলে, তবে অল্পক্ষণের
মধ্যে আপনি উইন্ডোজ স্ক্রিন দেখতে পাবেন। তবে আপনাকে জানতে হবে উইন্ডোজ স্ক্রিনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা দেখলেই আপনাকে বুঝতে হবে কম্পিউটার এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এর স্ক্রিনে এবং কাজ সম্পাদন করার জন্য সব দিক থেকে প্রস্তুত। উইন্ডোজ স্ক্রিনের বৈশিষ্ট্য হলো মাই কম্পিউটার। প্রথমে মাই কম্পিউটার, এই যে এখানে দিস পিসি বা মাই কম্পিউটার নামে একটা ফোল্ডার তৈরি হবে। এই যে দিস পিসি অর্থাৎ মাই, দিস কম্পিউটারটাই কি মাই মাই পিসি বা মাই ফোল্ডার নামে একটি থাকবে। স্ক্রিনে যাবতীয় আইকনগুলোর মধ্যে মাই কম্পিউটার একটি। এটি দিয়ে কম্পিউটারের হার্ড ডিস্কের ড্রাইভগুলোকে প্রবেশ করা সহ ফাইল, প্রোগ্রাম ইত্যাদি ওপেন করা যায়। আপনার আপনার হয়তোবা এখানে এইগুলো নাও থাকতে পারে। আমি যেহেতু অনেকদিন ধরে ইউজ করি, আপনি যদি নতুন ইউজার হন তাহলে এখানে কিছুই থাকবে না। আপনি আপনার কম্পিউটার ফাংশনে ঢুকতে হলে মাই কম্পিউটার বা দিস পিসিতে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ড্রাইভে প্রবেশ করতে পারেন। তো তারপর মাই ডকুমেন্টস ডিফল্ট সেটিং হিসেবে এই আইকনটি স্ক্রিনের মাই কম্পিউটারের নিচের অবস্থান করে। এর মধ্যে আমরা যেসব ডকুমেন্ট কার্যাবলী সম্পাদন করি তা এসে জমে। মানে আমরা স্ক্রিনে ডেস্কটপে যা কাজ করি তা মাই ডকুমেন্ট ফোল্ডারে যাবে। এই যে দেখেন ডেস্কটপ, এই যে ডকুমেন্টে যদি আপনি কিছু কাজ করেন তাহলে এখানে ডকুমেন্টে গিয়ে জমা হবে। ডকুমেন্টস, মাই ডকুমেন্টস মানে ডকুমেন্টস। আচ্ছা, বলে রাখা ভালো, আমি আমার উইন্ডোজ হচ্ছে উইন্ডোজ 11। আমি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ইউজ করছি তার ভার্সন হচ্ছে উইন্ডোজ 11। আমি উইন্ডোজ 11এই আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। তারপর রিসাইকেল বিন। স্ক্রিনের অন্যান্য আইকনগুলোর সাথে রিসাইকেল বিন নামেও একটি আইকন থাকে। ইহা কম্পিউটারের ডাস্টবিন হিসেবে ভূমিকা পালন করে। আমরা অনেক সময় আমাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো তা মুছে ফেলি, তাই এখানে এসে জমে। এরপর রিসাইকেল বিন বা এমটি করার মাধ্যমে ফাইলগুলো কম্পিউটার হতে চিরতরে মুছে যায়। রিসাইকেল বিন হতে একবার মুছে ফেলা হলে ফাইল আর কখনো ফেরত আসে না। এই যে এটা হচ্ছে রিসাইকেল বিন, এটার আইকন অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখানে আপনি যদি কোনো ফোল্ডার, সাপোজ আমার এখানে একটা ইমেজ আছে, আমি এটা ডিলিট দিছি, আমি যদি এটা ডিলিট দিয়ে দিই তাহলে এটা কোথায় গিয়ে জমা হবে? এই রিসাইকেল বিনে গিয়ে জমা হবে। রিসাইকেল বিনে গিয়ে জমা হবে, এই যে এখানে ফটোটা গিয়ে জমা হয়েছে। তো রিসাইকেল বিনে আপনি আপনি যা কিছু প্রাথমিক অবস্থায় আপনি যা কিছু ডিলিট দেন সবকিছু রিসাইকেল বিনে যাবে। কিন্তু আপনি যদি রিসাইকেল বিন থেকে ডিলিট দিয়ে যান তারপর এটা আর আপনি সংরক্ষণ করতে পারবেন না চাইলেই। রিসাইকেল বিনে যদি আমরা কোনো ফাইল সংরক্ষণ করে রাখি তাহলে পরবর্তীতে চাইলে আমরা এগুলো আবার উদ্ধার করতে পারি, অর্থাৎ পুনরায় ব্যবহার করতে পারি। কিন্তু রিসাইকেল বিন থেকে ডিলিট দিলে আমরা আর এগুলা পুনরায় ব্যবহার করতে পারি না। তারপর টাক্স টাক্স বার উইন্ডোজ স্ক্রিনের নিচের দিকে অনুভূমিক বা অরিজিনাল টাক্স বার হচ্ছে টাক্স বার, এই যে উইন্ডোজের এই যে নিচের অংশ, এই নিচের অংশ যে টাক্স বার নামে পরিচিত। নিচের অংশটা উইন্ডোজের এই যে নিচের অংশটা টাস্ক বার নামে পরিচিত। এই যে উইন্ডোজ নিচে নিচে একদম নিচে যেটা থাকে, এই যে এটা আশা করি আপনারা দেখতে পারছেন। এই যে এইটা হচ্ছে উইন্ডোজের টাস্ক বার, এটাকে বলা হয় উইন্ডোজের টাস্ক বার। আমরা বিভিন্ন টাস্ক সহজভাবে, বিভিন্ন সফটওয়্যার সহজভাবে পাওয়ার জন্য এই টাস্ক বারটা ইউজ করে থাকি। তারপর হচ্ছে উইন্ডোজ স্ক্রিনে এটা হচ্ছে টাস্ক বার তো গেল। তারপর স্টার্ট বাটন, উইন্ডোজ টাস্ক বারের বাম দিকে স্টার্ট বাটন লেখাটি, এই যে স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন যেটাকে বলে। আমরা যদি উইন্ডোজ বাটনে ক্লিক দেই এটাকে স্টার্ট বাটনও বলা হয়। উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন এর দ্বারা অপারেটিং সিস্টেমের যে কোনো কার্য সম্পাদন করা যায়। কম্পিউটারে ইনস্টল করা প্রোগ্রাম এর দ্বারা চালু করা যায়। স্টার্ট মেনুতে যে আপনি যে অপশন দেখতে পারেন সেগুলো হচ্ছে শাটডাউন। এই যে আমি এটাতে ক্লিক করলাম, তারপর এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো লক, স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। তো এই তো প্রোগ্রামস, আবার সাবমেনুতে মধ্যে প্রোগ্রামস, ডকুমেন্টস, সেটিং প্রভৃতি। তবে উইন্ডোজ এক্সপিতে কিছু ভিন্নতা রয়েছে। এই যে আমি যদি উইন্ডোজে ক্লিক করি তার মানে আমি এখন সবকিছু দেখতে পাবো, আমার যাবতীয় প্রোগ্রাম এখানে আমার কি কি আছে সবগুলো, কতগুলো আমার সফটওয়্যার আছে, কত কি কি সফটওয়্যার আছে আমি চাইলে এখান থেকে ওপেন করতে পারবো এবং আমি চাইলে দেখতে পারবো আমার পিসিতে কতগুলো সফটওয়্যার ইনস্টল আছে। তো এই তো এটা গেল। তো আগামী পর্বে আমরা
ফোল্ডার ক্রিয়েট এবং ডিলিট কিভাবে করে সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার, ফোল্ডার কিভাবে তৈরি করবেন, হাউ টু ডিলিট এ ফোল্ডার, ফোল্ডার কিভাবে ডিলিট করবেন, হাউ টু বি এ ফাইল অর ফোল্ডার, অর্থাৎ আপনি কিভাবে আপনার ফাইল ফোল্ডার ক্রিয়েট করবেন, ডিলিট করবেন এবং ফাইল বা ফোল্ডার কিভাবে ওপেন করবেন সেগুলা দেখাবো। সেই সাথে আপনার কম্পিউটার কিভাবে শাটডাউন করা এবং রিস্টার্ট করতে হয় সেগুলো আজকের এই পর্বে আমরা আলোচনা করব। তো প্রথমে চলেন দেখা যাক কিভাবে আমরা একটি ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডার তৈরি করার জন্য অবশ্যই আপনাকে যে কোনো একটি হয় আপনি এই স্ক্রিনে আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন। এই স্ক্রিনে যদি আপনি ফোল্ডার তৈরি করতে চান তাহলে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। মাউসের লেফট বাটন কোথায়? মাউসের লেফট বাটন, লেফট বাটনে ক্লিক করলে নিউ, মাউসের লেফট বাটনে ক্লিক করার পর নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে যে ফোল্ডার, নিউতে নিউ ফোল্ডার, তারপর নিউ ফোল্ডার, আপনি আপনার এখানে ফোল্ডারের নাম দিবেন। নেম দিবেন আমার ফোল্ডার, মাই ফোল্ডার, মাই নিউ ফোল্ডার, নিউ, মাই নিউ ফোল্ডার। এটা একটা ফোল্ডার খুললেন। তারপর এই ফোল্ডারটা আপনি ওপেন করবেন কিভাবে? এই ফোল্ডারটাতে আপনি ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে এই ফোল্ডার ওপেন হবে। এই ফোল্ডারটা যেহেতু এখন মাত্র আমার খোলা হয়েছে, আমি কোনো কিছু অ্যাড করি নাই। সাপোজ আমি আমার একটা পিকচার এখান থেকে আনতে চাচ্ছি, এই যে এখানে আমি আনলাম। তো এই তো এখন এই ফোল্ডারে একটা পিকচার আছে, এই যে মাই ফোল্ডারে একটা পিকচার চলে আসছে। তো এখন এই যে ফোল্ডার ক্রিয়েট করলাম, আমি চাইলে এই ফোল্ডারের ভিতরে আবার ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তাহলে আবার মাউসের রাইট, মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, নিউ এ ক্লিক করবেন, ফোল্ডার ক্রিয়েট করবেন। দিস ইজ মাই সেকেন্ড ফোল্ডার, দিস মাই সেকেন্ড ফোল্ডার, ওকে, মাই ফোল্ডার, মাই সেকেন্ড ফোল্ডার। এখন আপনি এই ফোল্ডারের ভিতরে আবার চাইছেন একটা ফোল্ডার করবেন, তারপর আবার মাউসের লেফট লেফট বাটনে ক্লিক করবেন, সরি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, সরি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর ফোল্ডার, ফোল্ডারের আপনি আপনার ফোল্ডারের আপনার কাঙ্ক্ষিত নাম দিবেন। দিস ইজ মাই আনাদার ফোল্ডার, মাই আনাদার ফোল্ডার, মাই আনাদার ফোল্ডার। এইভাবে আপনার এই যত খুশি তত ফোল্ডার তৈরি করতে পারবেন। তো ফোল্ডার তো ক্রিয়েট করা দেখলাম, এখন ফোল্ডার তো ক্রিয়েট করা দেখলাম, এখন ফাইল কিভাবে ক্রিয়েট করবেন। তো আমরা ফোল্ডার ক্রিয়েট করতে হলে তো আমরা দেখলাম। এখন ফাইল ক্রিয়েট করার জন্য সেম প্রসেস, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর নিউ এ দিবেন। তারপর ফাইল ক্রিয়েট করার জন্য আপনার টেক্সট ডকুমেন্ট দিতে হবে। ফাইল ক্রিয়েট করতে হলে টেক্সট ডকুমেন্ট। এখন আপনি আপনার ফাইলের নাম দিবেন আগের মতোই, মাই নিউ ফাইল, মাই নিউ নিউ ফাইল, মাই নিউ ফাইল। এখন এই ফাইলের ওপেন করবেন কিভাবে? সেম ডবল ক্লিক করে, ডবল ক্লিক করে এই ফাইলে কোনো কিছু আছে কিনা, আমরা তো কোনো কিছু লিখি নাই, তাই এই ফাইলে কোনো কিছু নাই। এখন যদি আমরা কোনো কিছু লিখে থাকি, এইটা হচ্ছে আমার নতুন ফাইল, নতুন ফাইল। তো আপনি যদি কন্ট্রোল এস দেন, এটা সেভ করেন, তারপর এখন যদি এই ফাইলটা ওপেন করবেন দেখবেন আমরা লেখা পাবো, কারণ আমরা এখানে লিখেছি। তো এই যে এইটা হচ্ছে আমার নিউ ফাইল। তো ফাইল, এখন আপনি চাইলে যে কোনো জায়গায় এইভাবে ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট করতে চান, যে কোনো ফোল্ডারে হোক, আপনি প্রথমে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর নিউতে যাবেন। ফোল্ডার ক্রিয়েট করতে চাইলে ফোল্ডার ক্রিয়েট করবেন, আর যদি টেক্সট ডকুমেন্ট মানে ফাইল ক্রিয়েট করতে চান তাহলে ফাইলে ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে অবশ্যই একটি এক্সটেনশন লাগবে, প্রতিটা ফাইলের একটি এক্সটেনশন থাকে। এক্সটেনশন জিনিসটা পরবর্তীতে আমরা আলোচনা করবো কোনো এক পর্বে। এক্সটেনশন হচ্ছে কোনো ফাইলের সর্বশেষ সর্বশেষ ডটের পর যা থাকে আর কি। এখানে দেখতে পাচ্ছেন ডট টিএক্সটি, অর্থাৎ এটা হচ্ছে টেক্সট ফাইল। ডট জেপিজি মানে এটা হচ্ছে এক্সটেনশন, একটা ফাইলের সর্বশেষ যে ডট থাকে তার হচ্ছে এটার এক্সটেনশন। সর্বশেষ ডটের পরের অংশকে আমরা এক্সটেনশন বলি। এখন আপনি ডিলিট করবেন কিভাবে? ডিলিট করার জন্য প্রথমে আপনি আপনার ফাইল বা ফোল্ডারকে সিলেক্ট করতে হবে। সাপোজ এই যে আমি আমার ফোল্ডারটাকে আমি একটু আগে যেই ফোল্ডারটা ওপেন করছি মানে ক্রিয়েট করছি, মাই নিউ ফোল্ডার, এর ভিতরে গেলাম। এখন আমি চাচ্ছি
আমি এই ফোল্ডারটা ডিলিট করব। তার মানে এখানে আপনি সিলেক্ট করবেন। প্রথমে ডিসিলেক্ট অবস্থায় থাকলে দেখবেন একটু গাঢ় হয় না, আর আপনি যদি সিলেক্ট করেন একটু গাঢ় হবে। তারপর কি করবেন, এই যে এখানে ডিলেটের বাটন আছে, অথবা আপনি কিবোর্ড থেকে ডিলেট চাপলেও ডিলেট হয়ে যাবে। ডিলেট হয়ে গেছে। এখন আপনি চাইছেন আবার এটাকে ডিলিট করবেন, সেম আবার আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপর এই যে এখানে ডিলিট দিলে হবে, অথবা কিবোর্ড থেকে ডিলিট দিলে হবে। আপনি দুইভাবে ডিলিট করতে পারবেন, ডিলিট ডিলিট। এখন চাচ্ছেন এই ফোল্ডারটা ডিলিট করে দিতে, এই সিলেক্ট করবেন, তারপর ডিলিট বাটনে চাপ দিবেন, ডিলিট হয়ে গেছে। তারপর আবার এটাকে ডিলিট করতে চাচ্ছেন, সিলেক্ট করবেন, ডিলিট বাটনে চাপ দিবেন, সব ডিলিট হয়ে গেল। তো আশা করি ফোল্ডার এবং ফাইল কিভাবে ওপেন করতে হয় এবং ক্রিয়েট করতে হয় তা বুঝে গেছেন। তো এই তো এটা how to create folder done, how to delete folder done, how to view file and folder done. ফাইল বা ফোল্ডারের প্রপার্টিজ সম্পর্কে জানতে চাইলে আপনারা জানতে পারবেন। তারপর আমরা আলোচনা করব রিসাইকেল বিন থেকে আপনি কিভাবে আপনার ফোল্ডারকে নিয়ে আসবেন। সাপোজ আমার তো এখানে আমি সব ফোল্ডার ডিলিট দিয়ে দিছি। আমি আগেই বলেছি আমরা যাই ডিলিট দিই না এখানে সবগুলো রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। তো রিসাইকেল বিনে যাবেন, গিয়ে দেখবেন আমাদের এই যে ফোল্ডার মাই আনাদার ফোল্ডার, মাই নিউ ফোল্ডার, মাই সেকেন্ড ফোল্ডার সবগুলো ডিলিট। তার মানে আমি চাচ্ছি এগুলা ফোল্ডারগুলো আগের জায়গায় ফেরত আসুক। একইভাবে প্রথমে কি করবেন, সিলেক্ট করবেন, মাই নিউ ফোল্ডার সিলেক্ট করলাম। তারপর এই যে লেখা আছে রিস্টোর অল আইটেম, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে রিস্টোর লেখা আসবে, এটা কি ক্লিক করলে রিস্টোর চলে আসবে। আমি আবার দেখাই। এখন দেখেন এখানে আমার স্ক্রিনে কোনো ফোল্ডার নাই বা ফাইল নাই, কারণ আমি তো সব ডিলিট করে দিছি। এখন আমার এগুলো যেহেতু ডিলিট করে দিছি, এগুলো কই আছে, রিসাইকেল বিনে আছে। রিসাইকেল বিনে যাবেন। তারপর আপনি কোন ফাইল বা ফোল্ডারকে নিতে চাচ্ছেন, মাই নিউ ফোল্ডার এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখান থেকে চাইলে রিসেট অল ফাইল মানে সবগুলো হয়ে যাবে। আর সিলেক্ট যেহেতু করছেন, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, রিস্টোর। রিস্টোরে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এখন আমার এখানে কোনো ফোল্ডার নাই বা ফাইল নাই। এখন আমি রিস্টোরে যা রিস্টোরে যাব, যে রিস্টোর ওকে, রিস্টোরে আবার যাই, দেন সিলেক্ট, আমি যেই ফোল্ডারটা রিস্টোর করতে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, রিস্টোর। শেষ, এই যে রিস্টোর হয়ে গেছে। এই দেখেন আমার এই যে আমার প্রথমে আমি এই ফোল্ডারটা খুলেছিলাম, তারপর খুলে কি করছিলাম, একটা ইমেজ রাখছিলাম এগুলা। আর আর এই তো। তো আশা করি কিভাবে এইভাবে আপনি যে কোনো ফাইল বা ফোল্ডার যদি ডিলিট করেন, তাহলে প্রথমে এগুলা রিসাইকেল বিনে গিয়ে জমা হবে। তারপর চাইলে আপনি রিসাইকেল বিন থেকে আবার সংরক্ষণ করতে পারবেন। তবে আপনি যদি রিসাইকেল বিন থেকে ডিলিট করে ফেলেন, তাহলে এটা সংরক্ষণ করার আর কোনো উপায় নাই। আহ, সাধারণভাবে কোনো উপায় নাই। তো এই তো। তারপর কি ছিল দেখি তো আমাদের পিডিএফ এ, হাউ টু শাট ডাউন এ কম্পিউটার। ওয়েল, কিভাবে আপনি আপনার কম্পিউটার শাট ডাউন করবেন বা অফ করবেন এবং রিস্টার্ট করবেন। ওকে, তো হাউ টু শাট ডাউন এ কম্পিউটার। কম্পিউটার শাট ডাউন করার জন্য আপনাকে প্রথমে উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে, আপনার উইন্ডোজ বাটনে। উইন্ডোজ বাটনে ক্লিক করার পর এই যে আপনি এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। ক্লিক করলে এই যে পাওয়ার বাটনে ক্লিক করলে দেখবেন লক, এইটা করলে লক হয়ে যাবে। এটা হচ্ছে স্লিপ, মানে স্লিপ মোডে থাকবে। কম্পিউটার অন থাকবে কিন্তু স্লিপ আকারে থাকবে। আর এইটা হচ্ছে শাটডাউন। এখানে যদি আমি শাটডাউন করি তাহলে আমার কম্পিউটারটা অফ হয়ে যাবে। অর্থাৎ শাটডাউন কিভাবে করবেন, প্রথমে আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, তারপর এই পাওয়ার বাটনে ক্লিক করবেন, তারপর শাটডাউনে ক্লিক করবেন, তাহলে আপনার কম্পিউটারটা অফ হয়ে যাবে। এখন আপনি যদি আপনার কম্পিউটারকে রিস্টার্ট করতে চান, অর্থাৎ পুনরায় আবার চালু করতে চান, বন্ধ হয়ে সাথে সাথে চালু হবে, তাকে বলা হয় রিস্টার্ট। মানে অল্প সময়ের জন্য বন্ধ হয়ে আবার উম, চালু হয়ে যাবে, তাকে বলা হয় রিস্টার্ট। তার মানে আপনি সেম ভাবে কি করবেন, উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, পাওয়ার বাটনে ক্লিক করবেন, তারপর রিস্টার্ট বাটনে ক্লিক করবেন, তাহলে এটা বন্ধ হয়ে সাথে সাথে ওপেন হয়ে যাবে। আর যদি শাটডাউন করেন তাহলে এটা অফ হয়ে যাবে, এটা আর অথ রিস্টার্ট হবে না। তো রিস্টার্টের কেচিং এ একটা বাটন থাকে, চাইলে আপনি রিস্টার্ট করতে পারবেন। কিন্তু
চাইলে আপনি কেসিং এ যে বাটন থাকে এটা দিয়ে আপনি শাটডাউন করতে পারেন, কিন্তু মাউস দিয়ে শাটডাউন করা বা কিবোর্ড দিয়ে মাউস শাটডাউন করা ভালো। এই যে মাউস দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপর পাওয়ার বাটনে ক্লিক করবেন, তারপর শাটডাউন করে দিবেন। তবে আপনি চাইলে আপনার কেসিং বাটন থেকেও পাওয়ার অন করতে পারেন, অফ করতে পারেন এবং শাটডাউন করতে পারেন, রিস্টার্ট করতে পারেন। তো তারপর কি ছিল আমাদের পিডিএফ এ, আমাদের নোটে হাউ টু রিস্টার্ট এগুলো তো বলেই দিয়ে দিছি। টাস্ক বার থেকে শাটডাউন, রিস্টার্ট। তো আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের কিছু বেসিক, এই যে এগুলা নিয়ে আজকে আলোচনা করবো। কি বেসিক করবো? সেটিং, চেঞ্জ ফোল্ডার আইকন, ড্র্যাগ এন্ড ড্রপ কি, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এন্ড ক্লোজ কি, কাট, কপি, পেস্ট কিভাবে করতে হয়, কম্পিউটারের প্রপার্টিস কিভাবে আপনি দেখবেন আপনার, তারপর কন্ট্রোল প্যানেল, ডিফারেন্ট ড্রাইভ, আর হাউ টু রিস্টোর ফাইল এন্ড ফোল্ডার ফ্রম রিসাইকেল বিন, এটা আগে দেখিয়ে ফেলেছি। দেন জানবো সফটওয়্যার ইনস্টল অ্যান্ড আনইনস্টল অ্যাজ ওয়েল এজ হাউ টু ওপেন, তারপর কিভাবে একটি সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন, আনইনস্টল করবেন এবং কিভাবে আবার ওপেন করবেন। তো চলেন প্রথমে কি শুরু করি। বেসিক ওভারভিউ অফ সেটিং। সেটিংয়ে আপনি দুইভাবে যেতে পারেন, যেতে পারেন। একটা হচ্ছে এখান থেকে আপনি যদি ডেস্কটপের স্ক্রিনে রাইট বাটনে ক্লিক করেন মাউসের, তারপর এখানে লেখা থাকবে শো মোর অপশন, দেন আপনি এখান থেকে সেটিং এ যেতে পারবেন। লাইক আপনি কোন সেটিং এ যেতে চাইছেন, যদি আপনি যেতে চান ডিসপ্লে সেটিং এ যাবেন, পার্সোনাল সেটিং, এভাবে যেতে পারবেন। অথবা আপনি চাইলে আপনার উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, আবারও বলছি উইন্ডোজ বাটনে ক্লিক করবেন। উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে এই যে সেটিং লেখা আছে, সেটিং এ যাওয়ার জন্য উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, দেন এখানে সেটিং লেখা আছে, আর যদি না লেখা থাকে তাহলে সার্চ করে খুঁজে বের করবেন সেটিং। তো আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর সেটিং এ চলে গেলাম। তো আপনি এখানে কি সেটিং করতে চাচ্ছেন? হোম, এখানে যদি আপনি চান প্রোফাইল মানে আপনার স্ক্রিনে যে আছে এটা চেঞ্জ করতে, তো এটা চেঞ্জ করতে পারেন। আবার এখানে অনেক কিছু আছে, ডিসপ্লে সেটিং, পাওয়ার এন্ড ব্যাটারি, সাউন্ড, ব্লুটুথ স্পিকার, এই যে পার্সোনাল সেটিং যেগুলা আমরা স্ক্রিন থেকে যাইতে পারতাম, তো এগুলা। দেন আছে সিস্টেম, ব্লুটুথ, এগুলো আপনারা একটু এক্সপ্লোর করবেন। এগুলা সামরিক তেমন কিছু না, আপনি এক্সপ্লোর করতে করতে আপনার যখন কোনো সময় দরকার হয় বা প্রয়োজন হয় তখন আপনি এইগুলা খুঁজে বের করবেন। তো তারপর আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, তারপর আছে পার্সোনালাইজেশন, অ্যাপস, কোন কোন ধরনের অ্যাপস, ইনস্টল অ্যাপস, তারপর ডিফল্ট অ্যাপস, এগুলো সব এখানে পেয়ে যাবেন। আপনি যদি কোনো অ্যাপস ডিফল্ট ভাবে আছে এগুলো চেঞ্জ করতে চান, তাহলে আপনি এখান থেকে আপনার ডিফল্ট অ্যাপ চেঞ্জ করতে পারবেন। তারপর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের বিস্তারিত, তারপর ল্যাঙ্গুয়েজ এবং টাইমিং, গেমিং, অ্যাক্সেস, এগুলা। এই তো ছিল কম্পিউটার সেটিং। আপনার অ্যাকাউন্ট এখানে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন। তো সেটিংয়ে প্রবেশ করার জন্য আপনাকে কি করতে হবে? সেটিংয়ে প্রবেশ করার জন্য আপনাকে উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করে দেন আপনি সেটিংয়ে চলে যাবেন। তারপর কি ছিল আমাদের? তারপর ছিল চেঞ্জ ফোল্ডার আইকন। ফোল্ডার আইকন কিভাবে চেঞ্জ করবেন? আমার তো এখানে একটা ফোল্ডার ছিল, কোথায় গেল? এটা কি আবার কি ডিলিট দিয়ে দিছিলাম এটা নাকি? এটা সাপোজ আমি এখান থেকে একটা মাই সেকেন্ড ফোল্ডার, এটাকে আমি কি করছি, রিসাইকেল বিন থেকে রিস্টোর করছি। এই তো রিস্টোর হয়ে গেল, এই যে এখানে রিস্টোর হয়ে গেছে। এখন আমি চাইতেছি এই যে ফোল্ডারে আমি কি দিব, ফোল্ডারে বা বা নতুন কোনো একটা ফোল্ডার আমি তৈরি করি। একটা নতুন ফোল্ডার তৈরি করলাম, এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ এ গিয়ে ফোল্ডার নেম দিলাম মাই আনাদার ফোল্ডার। তো আনাদার ফোল্ডারে এখানে আমি কি বলছি যে ফোল্ডারের আইকন চেঞ্জ করব। তাহলে ফোল্ডারের আইকন চেঞ্জ করার জন্য ফোল্ডার সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, দেন শো মোর অপশনে ক্লিক করবেন। শো মোর অপশনে ক্লিক করার পর প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার পর আপনি এখানে বিভিন্ন দেখবেন, বাটন দেখতে পারবেন, জীবন বাটন। এই যে এখানে জেনারেল, এখানে শেয়ারিং, এখানে হচ্ছে সিকিউরিটি, এখানে হচ্ছে প্রিভিয়াস ভার্সন, এখানে হচ্ছে কাস্টমাইজ।
আমরা যাব কোথায়, কাস্টমাইজে। কাস্টমাইজে যাওয়ার পর এখানে লেখা আছে দেখেন ফোল্ডার আইকনস, চেঞ্জ ফোল্ডার আইকনস। এখানে আপনি যে কোনো আইকন দিতে পারেন, এই ফোল্ডার আইকন চাইলে আপনি আপনার ব্রাউজ করে আপনি আপনার পিকচারও এখানে দিতে পারেন আপনার ফোল্ডারে। তো পিকচার দেওয়ার জন্য এখানে আপনি সিলেক্ট দিবেন, অল ফাইলে দিয়ে দিবেন, তারপরে এখানে আপনার পিকচার আসবে, আদারওয়াইজ আসবে না। তো আমি সাপোজ একটু চেঞ্জ করার জন্য আমি দিয়ে দিতেছি এই কম্পিউটার যে আইকনটা, এটা দিয়ে দিতেছি, দেখি কাজ করে কিনা। চেঞ্জ করে দেন অ্যাপ্লাই করে ওকে করবেন, আগে ওকে করবেন না, অ্যাপ্লাই করে তারপর ওকে। এই দেখেন ফোল্ডার আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি সেম আবার আগের জায়গায় আনতে চাচ্ছি, একইভাবে ফোল্ডারটা সিলেক্ট করবেন, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, মোর অপশনে যাবেন, তারপর প্রপার্টিসে যাবেন, তারপর কাস্টমাইজে যাবেন, চেঞ্জ আইকন, এখন আমি চাচ্ছি ফোল্ডার আইকনটাই থাক, তারপর দিবেন কি ওকে। ওকে দেওয়ার পর অ্যাপ্লাই, দেন আবার ওকে দিবেন। এই তো হয়ে গেছে, আমার ফোল্ডার আগের জায়গায় ফিরে আসছে। এখন আমি চাইতেছি এই ফোল্ডারটা রিনেম করতে। রিনেম কিভাবে করবেন, আপনি ফোল্ডারটা সিলেক্ট করবেন। আমরা কম্পিউটারে যাই করি না কেন আগে সিলেক্ট করতে হয়, কোনো কিছু সিলেক্ট করতে হয়। তার মানে আমরা ফোল্ডারটা সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, তারপর এখানে আপনার দেখাবে রিনেম ফোল্ডার। যদি না দেখায় তাহলে শো মোর অপশনে ক্লিক করবেন, এই যে রিনেম, রিনেমে ক্লিক করবেন, মাই রিনেম ফোল্ডার, মাই আর রি এন রিনেম, মাই রিনেম ফোল্ডার, এই তো মাই রিনেম ফোল্ডার দিয়ে এন্টার করবেন, তো হয়ে যাবে আশা করি। তো দেন তারপর কি ছিল, আশা করি বুঝতে পারছেন কিভাবে ফাইলের আইকন চেঞ্জ করবেন এবং নেম চেঞ্জ করবেন। তারপর ছিল চেঞ্জ ফোল্ডার আইকন দেখানো শেষ, ড্রাগ এন্ড ড্রপ। আচ্ছা, ড্রাগ এন্ড ড্রপ বলতে কোনো কিছু টানা টানাটানি করা আর কি। এই যে আমি এই ফোল্ডারটা এখান থেকে এখানে আসছি, তার এটা একটা ড্রাগ। আপনি প্রথমে এটাকে ধরবেন, ধরবেন কিভাবে, মাউসের লেফট বাটন, মাউসের বাটন তো তিনটা, মাউসের লেফট বাটন ধরে ক্লিক করবেন মাউসের এখানে। প্রথমে আপনি কি করবেন, আপনি মাউসের কার্সরটা পিকচারের উপর নেবেন বা ফোল্ডারের উপর নেবেন, নিয়ে এই ফোল্ডারের উপর চাপ দিয়ে ধরবেন, ধরে এখন আপনি মাউস নাড়াচাড়া করেন, দেখবেন এগুলা নড়াচড়া করবে, এটাকে বলা হয় ড্রাগ। এখন আমি চাইতেছি এই যে ইমেজটা, ইমেজটা দেখেন, আমি আমার মাউস এখন কার্সর আছে এই জায়গায়, আমি ইমেজের উপর নিছি, এখন একটা বোঝা যাইতেছে। ইমেজের উপর নেওয়ার পর মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখবেন, ক্লিক করে ধরে আমি এই ফোল্ডারের ভিতর নিতে চাচ্ছি ইমেজটা। তো এইখানে ফোল্ডারে নিয়ে ছেড়ে যাবেন, দেখবেন কি লেখা আসে, মুভ টু মাই রিনেম ফোল্ডার, এখানে মুভ হয়ে যাবে ইমেজটা। এই দেখেন, তো এই যে আমি পিকচারটা এখান থেকে এখানে নিছি, কিভাবে নিছি, ড্রাগ করে। কিভাবে, এই যে আমি প্রথমে একটা সিলেক্ট করে টান দিয়ে ধরে এখানে নিয়ে ছেড়ে দিছি, এই তো এখন ইমেজটা আমার এইখানে আছে। ইমেজটা আমার, এই তো ইমেজটা যদি দেখতে চাই তাহলে অবশ্যই কি ডবল ক্লিক করতে হবে, এই তো ইমেজ। তো ড্রাগ অ্যান্ড ড্রপ আশা করি বুঝতে পারছেন। ড্রাগ অ্যান্ড ড্রপ কি জিনিস, আপনি যদি কোনো কিছু ফাইল আপলোড করতে চান তাহলে এটা চাইলে করতে পারেন। আবার দেখাই, সাপোজ ধরুন আমি এই ইমেজটা এখানে আমি নিব, আমি এটা চাই, তো ড্রাগ অ্যান্ড ড্রপ করে প্রথমে আমি এই ফাইলের ইমেজের উপরে মাউসের কার্সরটা নিয়েছি, তারপর লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো, এখানে নিয়ে ছেড়ে দিব, তারপর ইমেজটা এই ফোল্ডারে চলে যাবে, এই তো ইমেজ এখানে চলে আসছে। তো ড্রাগ এন্ড ড্রপ জিনিসটা গেল। তারপর কি, তারপর হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ অ্যান্ড ক্লোজ। নিচে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ অ্যান্ড ক্লোজ। তো আমি এই ফোল্ডারটা ওপেন করলাম, এই ফোল্ডারে দেখেন এই যে এখানে তিনটা অপশন আছে। তো আপনি যদি মাউস নেন তাহলে এখানে দেখাবে, কি দেখাবে, মিনিমাইজ। মিনিমাইজ মানে ফাইলটা বন্ধ না করে কি করা, সাময়িক সময়ের জন্য নিচে নেওয়া, এই যে নিচে চলে গেছে, আমি কিন্তু ক্লোজ করি নাই, আমার এটা কিন্তু রয়েই গেছে। তো আপনি চাইলে আবার ওপেন করতে পারবেন। আর ম্যাক্সিমাইজ, দ্বিতীয়টা হচ্ছে ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ মানে ফাইলটা বড় করে দেখা, মিনিমাইজ মানে ফাইলটা ছোট করে দেখা, বাই ক্লোজ না করে একটু হাইড করা, ফ্রন্ট থেকে একটু হাইড করা। আর ম্যাক্সিমাইজ হচ্ছে ফাইলটা বড় করে দেখা, এই যে এখন দেখেন বড় হচ্ছে, আমি যদি এখন আবার ক্লিক করি ছোট হবে, আবার ম্যাক্সিমাইজ করি, তাহলে এটা গেল মিনিমাইজ, এটা গেল ম্যাক্সিমাইজ। আর একটা হচ্ছে ক্লোজিং, ক্লোজিং মানে এই ট্যাবটা, এই যে আমি ফোল্ডারটা
সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে, যে টাস্ক বারে আর থাকবে না। এখন যদি আমি এই তো চলে গেলাম, এখন আর টাস্ক বার থাকবে না, এখন আমার নতুন ভাবে ওপেন করতে হবে। কিন্তু আমি যদি মিনিমাইজ করতাম তাহলে এখানে মাউস নিলেই আমার দেখাইতো, তাহলে আমি ওপেন করতে পারতাম। তো আশা করি কোনো কিছু যদি আপনি ওপেন করেন তাহলে এটা দেখবেন, একটা দেখবেন মিনিমাইজ, একটা দেখবেন ম্যাক্সিমাইজ, আর একটা দেখবেন ক্লোজ। তো এটা হচ্ছে মিনিমাইজ করা, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ করা, এটা হচ্ছে ক্লোজিং করা। তো ম্যাক্সিমাইজ, মিনিমাইজ এবং ক্লোজিং জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তীতে কি আছে, পরবর্তীতে আছে কাট কপি অ্যান্ড পেস্ট। কাট কপি অ্যান্ড পেস্ট, কোনো কিছু যদি আপনি কাট কপি পেস্ট করতে চান তাহলে, তো আমি সাপোজ এই যে এটা না, যে এই জিনিসটা, তার মানে প্রথমে আমি কি বলছি, আমরা কম্পিউটার যাই করি না কেন কোনো কিছু ফাইল বা ফোল্ডারকে যদি কোনো কিছু করতে চাই তাহলে এটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তার মানে আপনি এই ইমেজটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি লেখা দেখবেন, বিভিন্ন অপশন দেখবেন। তারপর দেখবেন এই যে শো মোরে দিবেন। আর যদি দেখায় তা আগেই যদি আপনার এখানে দেখায় তাহলে তার কোনো ভালোই, কিন্তু না, যদি না দেখায় তাহলে ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে আপনি শো মোর অপশনে যাবেন। তারপর দেখবেন কাট অ্যান্ড কপি। তো আপনি যদি কপি করেন তার মানে এই ইমেজটা এখানেও থাকবে, এবং আর কোন জায়গায় নিতে চাচ্ছেন এই ইমেজটা, সাপোজ আমি কপি করলাম, দেখেন এই ইমেজটা এখানে রয়েছে, এখন আমি চাইতেছি এই ইমেজটা এখানে যাক। তার মানে আপনি কি করবেন, আবার এই ফোল্ডারে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর কি করবেন, পেস্ট করবেন। পেস্ট করি, পেস্ট পেস্ট, শো মোর অপশন, তারপর এখানে এই যে পেস্ট, পেস্ট হয়ে গেছে, ইমেজটা এখানেও চলে আসছে। তো কপি মানে একই জিনিস দুই জায়গায় দেখতে চাচ্ছেন আপনি, তখন আপনি কি করবেন, কপি করবেন। তো কপির শর্টকাট কিবোর্ড মাউস দিয়ে যদি করতে চান তাহলে আপনি ইমেজটা কোনো কিছু ফোল্ডার বা ফাইল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখানে লেখা আছে কপি, কন্ট্রোল সি। কিবোর্ডের কপি করার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিয়ে আপনি কপি হয়ে গেল। এখন আপনাকে কি করতে হবে, অবশ্যই পেস্ট করতে হবে। তার মানে কিবোর্ড থেকে কন্ট্রোল বি, বা এই যে এখানে লেখা আছে পেস্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল বি বা পেস্ট দিলে হবে, কন্ট্রোল বি দিলে হবে। দেখাচ্ছে এই ইমেজটাকে আমি একটু আগে কপি করছি তাই আমাকে দেখাচ্ছে, আবার কি আমি চাচ্ছি, আমি বললাম ইয়েস। তার মানে এখানে আবার এই সেম ইমেজটা কি হয়ে গেল, পেস্ট হয়ে গেল। তো আমি চাচ্ছি যে না আমার এই ইমেজটা কি হোক, যেন এখানে না থাক, এখান থেকে ডিরেক্ট আমি এখানে নিতে চাচ্ছি, কপি না করে। তাহলে কপি না করে এখানে থাকবে না, কপি কি ছিল এখানে থাকবে, প্লাস এটার আরেক ফোল্ডারে থাকবে, বা যেখানে নিতে চাই সেখানে থাকবে। আর কাট হচ্ছে এখানে আর থাকবেই না। তো কাট হচ্ছে এই যে কাচির মতো যে অংশটা, এটাকে দ্বারা কাট করা হয়। অথবা আপনি চাইলে এই যে শো মোর অপশনে গিয়ে কাটে মারতে পারেন, এই যে সিইউটি কাট। কাট মানে দেখেন এখন এই ইমেজটা একটু ডিজেবল হয়ে গেছে। তো ডিজেবল হয়ে গেছে কারণ এটা কাট অবস্থায় আছে। এখন আমি যদি কোথায় পেস্ট করা যায়, যে আর কি ফোল্ডার আছে, না একটা ফোল্ডার ক্রিয়েট করে এই মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে নিউ ফোল্ডার, ক্লিক করে নিউ, দেখে ফেলতেছি নিউ কিবোর্ড, নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার। এখন আমি এখানে আবার এই যে পেস্ট, এখানে মারলে পেস্ট হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিলেও কি পেস্ট হবে। এই যে এখানে, কিন্তু এখন দেখবেন এখানে আর ইমেজটা নাই, কারণ এটা কাট যদি করেন তাহলে মানে আপনি এটা মুভ করতে চাচ্ছেন, মুভের মতো আর কি, এখানে আর থাকবে না। তো কোনো কিছু যদি কাট করতে চান তার জন্য প্রথমে কি করতে হবে, কন্ট্রোল এক্স চাপতে হবে, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন। কপি করলেও কি করতে হবে, পেস্ট করতে হবে, কাট করলেও কি পেস্ট করতে হবে। কাট কপি পেস্ট, তো কাট কপি পেস্ট আশা করি বুঝতে পারছেন। তারপর কি ছিল, তারপর কাট কপি পেস্ট গেল। তারপর ছিল কম্পিউটার প্রপার্টিস। তো কম্পিউটার প্রপার্টিস কিভাবে দেখবেন, আপনার প্রসেসর বা আপনার কম্পিউটার কোন জেনারেশনের, আপনার র্যাম রম, এই জন্য আপনি কি করবেন, আপনার স্ক্রিন থেকে দিস পিসিতে যাবেন, দিস পিসিতে গিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের
দিস পিসিতে ক্লিক করে সিলেক্ট করবেন, দিস পিসিতে ক্লিক করে সিলেক্ট করবেন, অথবা মাউসের কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন দেখাবে, এখান থেকে আপনি শো মোর অপশনে যাবেন, তারপর প্রপার্টিজে যাবেন। তাহলে আপনার প্রপার্টিজ দেখাবে, যে আপনার ডিভাইসের নাম দেখাবে এখানে। তারপর প্রসেসর, আমার আমার কম্পিউটার প্রসেসর হচ্ছে 11 জেনারেশন কোর i3, এবং আমার কম্পিউটারের র্যাম হচ্ছে 8 GB। এইগুলো আপনার কম্পিউটারের বিস্তারিত এখানে দেখাবে। কত বিটের, আমার সিস্টেমস অফ টাইপ হচ্ছে 64 বিটের, নো পেন টাচ। তো এই আপনার ডিভাইসের বিস্তারিত যদি আপনি জানতে চান, তাহলে কি করবেন, আপনি দিস পিসিতে যাবেন, সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, দেন শো মোরে যাবেন, প্রপার্টিজে যাবেন, দেন আপনি আপনার মোবাইলের কম্পিউটারের বিস্তারিত দেখতে পাবেন। চাইলে আপনি রিনেম করতে পারেন। তো চাইলে এই যে দিস পিসিটাতে আপনি মাই কম্পিউটার করতে পারেন। সাপোজ এই যে রিনেম লেখা আছে, এখানে দিয়ে মাই কম্পিউটার, মাই আমরা মাই কম্পিউটার, দিস পিসি ছিল, এটাকে আমরা মাই কম্পিউটার করে দিচ্ছি। রিনেম করার সিস্টেম তো আগে আমরা দেখছি। তো এখন তারপর কি ছিল, তারপর ছিল কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আপনি কি করবেন, উইন্ডোজ বাটনে ক্লিক করবেন। উইন্ডোজ বাটনে ক্লিক করলেন, তারপর এখানে সার্চ দিবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল, এই যে কন্ট্রোল প্যানেল, এখানে আমি আগে সার্চ করলাম তাই চলে আসছে। কন্ট্রোল প্যানেলে যাবেন, গিয়ে দেখতে পারবেন অ্যাডজাস্ট কম্পিউটার সেটিং। এখানে কন্ট্রোল প্যানেলটা মূলত সেটিং এর আন্ডারে পড়ে। তো বিভিন্ন ধরনের সেটিং, নেটওয়ার্ক সিস্টেম এন্ড সিকিউরিটি সেটিং, তারপর নেটওয়ার্ক সেটিং, হার্ডওয়্যার এন্ড সাউন্ড, প্রোগ্রামস, ইউজার অ্যাকাউন্টস, এগুলো আপনি এখানে বিস্তারিত যদি কোনো কিছু আপনার প্রয়োজন হয় এখান থেকে দিবেন, দেখে নেবেন কন্ট্রোল প্যানেলস থেকে। তারপর কি, তারপর আসলো ডিফারেন্ট ড্রাইভ। এই যে ডিফারেন্ট ড্রাইভ ডিফারেন্ট ড্রাইভ বলতে কি বুঝি আমরা, এই যে আমরা মাই কম্পিউটারে যদি ক্লিক করি, তাহলে দেখবেন এই যে একটা হচ্ছে লোকাল ডিস্ক সি, নিউ ভলিউম ডি, নিউ ভলিউম ই, এগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা ড্রাইভ, এটা হচ্ছে একটা ড্রাইভ, এটা হচ্ছে একটা ড্রাইভ। তো এই ড্রাইভগুলো আপনি যখন নতুন উইন্ডোজ দেন বা অপারেটিং সিস্টেম চালু করেন, তখন এই ড্রাইভগুলো আপনি পার্ট করে নিতে পারবেন বা পোর্শন আকারে করে নিতে। যেমন আমার এখানে 3টা ড্রাইভ, আমি চাইলে এটাকে এটাকে আরো পার্ট করতে পারি, এটাকে পার্ট করে 3-4টা করতে পারি, কিন্তু আমি আমার 3টাই রাখছি। একটা হচ্ছে এই সি ড্রাইভটা সবারই থাকে, আর এগুলো যার যার মতো খুশি করে ইচ্ছা করে দেয়। তো এগুলো হচ্ছে এক একটা ড্রাইভ। এটা হচ্ছে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, অনেকে অনেকে নাম দেয়, 4-5টা ড্রাইভ থাকে। তো এটা হচ্ছে ড্রাইভ। তারপর তারপর আসছে আচ্ছা, হাউ টু রিস্টোর ফাইল অ্যান্ড ফোল্ডার, এটা তো আমরা অলরেডি শেষ করে ফেলেছি। সফটওয়্যার ইনস্টল অ্যান্ড আনইনস্টল অ্যাজ ওয়েল অ্যাজ হাউ টু ওপেন। ওকে, তো একটি সফটওয়্যার ইনস্টল দিয়ে দিবেন কিভাবে। সাপোজ আপনি একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, গুগলে গিয়ে লিখবেন একটা সাবজেক্ট নিয়ে একটা সফটওয়্যার আপনি ডাউনলোড করবেন। পিক্সি কালার, আমি লিখি পিক্সি কালার পিকার ডাউনলোড, পিক্সি কালার পিকার ডাউনলোড, আমার এটা দরকার। তো দেখি পাই কিনা। কালার পিকার ডাউনলোড, আপনি যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, অথবা আপনার যদি ডাউনলোড করে থাকে তাহলে এটা আপনি কি করবেন, ইনস্টল করবেন। আমার ডাউনলোড মেবি স্টার্ট হচ্ছে, কি হয়েছে না, রিলাঞ্চ। ওকে, আপনি আপনি সাপোজ হয়েছে, মনে হয় হয়েছে, তো এই তো হয়েছে। এখন আপনি চাচ্ছেন এটা ইনস্টল করবেন, আমার যে মাই কম্পিউটারে যাবেন, গিয়ে ডাউনলোডে যাবেন, দেখবেন ডাউনলোড, এই যে ডাউনলোড অপশনে এই যে পিক্সি, আপনি যে সফটওয়্যার ইনস্টল করতে চান এটাতে ডবল ক্লিক দিবেন। ডবল ক্লিক দেওয়ার পর এটা কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। তো পিক্সিটা হচ্ছে একটি কালার পিকার, তো এটা ইনস্টল হয়ে গেছে। এইভাবে আপনারা চাইলে যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারেন। তো
সফটওয়্যার ইনস্টল করবেন, তারপর আবার আনস্টল কিভাবে করবেন? আমার এখানে সফটওয়্যার থাকার কথা, এটা অবশ্য নর্মালি কিছু করতে হয় নাই। কি আছে কিনা একটা সফটওয়্যার থাকলে আমি এটা ইনস্টল দিয়ে দেখাবো। আবার এটাকে, এই যে এখানে একটা সফটওয়্যার আছে, এটা আমি ইনস্টল করতে চাচ্ছি। তারপর এই যে আপনাকে কিছু পারমিশন চাইবে, এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। সফটওয়্যার ইনস্টল, অ্যাকসেপ্ট, দেন ইনস্টল, দেন ইয়েস। কিছুক্ষণ হয়তো বা সময় নেবে। তো এই তো আমারটা ইনস্টল হয়ে গেল। তো ইনস্টল হওয়ার পর আমি কি করে দেবো, এখন চাইলে আমি লাঞ্চ করতে পারি। তো লাঞ্চ করলে তো লাঞ্চ হবে। তো এই যে সফটওয়্যারটা লাঞ্চ মানে ওপেন হবে। তো ওপেন করতে চাইলে ওপেনে ক্লিক করবেন, অথবা আপনি সফটওয়্যারটা যদি ইনস্টল দেন তাহলে এটা এখানে দেখাচ্ছে। আমি যেটা এখন ইনস্টল দিছি এটা এখানে দেখাচ্ছে। এখন চাচ্ছি আমি ওপেন করতে। ওপেনের জন্য কি করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। যে ওপেন হওয়ার কথা, আপনি যে কোনো কিছু ওপেন করতে চান ডাবল ক্লিক, বেশিরভাগ ডাবল ক্লিক করতে হয়। তবে আপনি যদি সেটিং চেঞ্জ করেন তাহলে ওয়ান ক্লিকেই হবে। তো এটা এটা মনে হচ্ছে একটু সময় নিচ্ছে, ওপেন হচ্ছে না কেন এটা। এটা ওপেন হতে একটু সময় নিচ্ছে। আপনি একটা সফটওয়্যার নর্মালি যেভাবে ইনস্টল করতে হয় এভাবেই করবেন, শুধু ওকে ওকে দিয়ে ক্লিক করবেন, আর কিছুই করতে হয় না সাধারণ সফটওয়্যারগুলোতে। তো একটা সফটওয়্যার আনস্টল কিভাবে করবেন, আনস্টল করার জন্য আপনি প্রথম উইন্ডোজ বাটন স্টার্টে ক্লিক করবেন। তারপর কন্ট্রোল প্যানেলে যাবেন। আগে একবার কন্ট্রোল প্যানেলে গেছিলেন, কন্ট্রোল প্যানেলে যাবেন। তারপর এই যে প্রোগ্রামস থেকে এখানে আপনার কতগুলো সফটওয়্যার আছে, এই যে দেখেন আমি এটা ইনস্টল দিছিলাম একটু আগে। এই যে এখানে, এখানে যেটা এটা এখানে আসছে, এখন আমি চাচ্ছি আনইনস্টল দিতে। তারপর এই সব যে সফটওয়্যারটা আপনি আনইনস্টল দিতে চাচ্ছেন এটা সিলেক্ট করবেন। এই যে আমি চাচ্ছি এটা আনইনস্টল দিতে, এটা সিলেক্ট করে এই যে আনইনস্টলে ক্লিক করবেন। এটা কি হয়ে যাবে, ইয়েস, ইয়েসে ক্লিক করবেন। তারপর কি এটা আনইনস্টল হয়ে যাবে। আনইনস্টল আপনি কি করে দিবেন, এভাবে আনইনস্টল করে দিবেন। ইনস্টল করে দিলে দেন ইনস্টল হয়ে গেলে এই আইকনটা এখান থেকে চলে যাবে। এই যে চলে গেছে, তার মানে এটা কি অলরেডি আনইনস্টল হয়ে গেছে। এই যে আনইনস্টল সাকসেসফুলি কমপ্লিটেড, তারপর ক্লোজ করে দিবেন। তো আশা করি আপনারা একটি সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন এবং তা কীভাবে আনইনস্টল করতে হয়, ওপেন করতে হয় তা পারবেন এবং বুঝতে পেরেছেন। তারপর তারপর কি, এই তো শেষ আমাদের, শেষ। তার মানে অনেকে রিফ্রেশ দেয়, রিফ্রেশ কিভাবে দিতে হয়, রিফ্রেশটা প্রথমে উইন্ডোজের স্ক্রিনে গিয়ে মাউস বাটনের লেফট রাইটে ক্লিক করবেন। তারপর রিফ্রেশ, এই যে রিফ্রেশ রিফ্রেশে আসলে কোনো কাজ নাই, আমরা আজাইরা এটা দিই। আমরা যেহেতু অবসর থাকি বা কোনো কাজ কাম না থাকলে এটাতে আজাইরা রিফ্রেশ দেয়। রিফ্রেশের কোনো কাজই নাই স্পেশাল। তো রিফ্রেশ দেয় অনেকে, আপনিও দিবেন। আপনার যখন হাত পা খালি থাকবে বা কাজ না থাকে তখন আপনি রিফ্রেশ দিবেন। তো নেক্সট কি ছিল, তারপর ছিল নাও ইটস টাইম টু লার্ন টাইপিং। আমরা গত পর্বে বা আগামী কোনো একটা সেকশনে টাইপিং ভিডিও দেওয়ার চেষ্টা করব, কীভাবে টাইপিং শিখবেন। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।